ওয়েলকাম টু বং স্টাডি হাব। আজকে আমরা আইসোমেরিজম পার্ট 2 করতে চলেছি। আইসোমেরিজমের সেকেন্ড পার্টে আমরা স্টেরিওমার সম্বন্ধে পড়বো। স্টেরিওমার্স কারা? যাদের কেমিক্যাল ফর্মুলা সেম থাকে, অবশ্যই আইসোমার হতে গেলে কেমিক্যাল ফর্মুলা সেম হতে হবে। যাদের স্ট্রাকচার পুরোপুরি আইডেন্টিক্যাল হয়, ঠিক আছে? মানে কি স্ট্রাকচার আইডেন্টিক্যাল বলতে বোঝায় যে বন্ড কানেকশন সেম, এখানে সব লেখা আছে অবশ্যই দেখতে পাচ্ছ। কিন্তু ডিফারেন্সটা কোথায় আসবে? থ্রি তে অ্যারেঞ্জমেন্ট বা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট যেটা হয় সেটা কি হবে? ডিফারেন্ট হবে। এই যে ডিফারেন্স ইন স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস, ঠিক আছে? স্টেরিওমার্স অনেক টাইপের হয়, জিওমেট্রিক্যাল হতে পারে, অপটিক্যাল হতে পারে, কনফরমেশনাল হতে পারে। যার মধ্যে জিওমেট্রিক্যাল আর অপটিক্যাল যে আইসোমার গুলো হয় তাদেরকে একসাথে কনফিগারেশনাল আইসোমারও বলা হয়। আর যাদেরকে সেপারেবল করা যায়, মানে সেপারেশন করা যায়, এদের এনার্জি ডিফারেন্স ঠিকঠাক থাকে, মানে ঠিকঠাক এনাফ সেপারেশন থাকে ওদের মধ্যে এনার্জির, যাতে ওরা কি করা যায়, ওদেরকে আলাদা করা যায় যদি মিক্সড হয়ে থাকে। কিন্তু কনফরমেশনাল আইসোমার কি করা যায় না, নন সেপারেবল, মানে এদের এনার্জি ডিফারেন্স এতটাই কম যে এদেরকে আমরা আলাদা করতে পারবো না অত সহজে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জিওমেট্রিক্যাল আইসোমারটা পড়ে নিই। জিওমেট্রিক্যাল আইসোমার কখন এক্সিস্ট করে? যখন কোনো জায়গায় রেস্ট্রিক্টেড রোটেশন আসে, তখন সেখানে জিওমেট্রিক্যাল আইসোমার এক্সিস্ট করে, ঠিক আছে? এটা কখন পসিবল? পসিবল অ্যারাউন্ড পাই বন্ড, মানে যখন কোনো পাই বন্ড থাকবে তার অ্যারাউন্ডে রোটেশন পসিবল হয় না। আর সেই জন্য কি হয়, সেখানে একটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম তৈরি হয়। কি বলতে চাই সেটা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। ধরো সাপোজ এই বি এর সাথে ডবল বন্ডে রয়েছে, আর বি এর সাথে এ আর সি কানেক্টেড আছে সিঙ্গেল বন্ডে, আর ডি এর সাথে ই আর এফ কানেক্টেড রয়েছে সিঙ্গেল বন্ডে, ঠিক আছে? এবার রেস্ট্রিক্টেড রোটেশন বলতে কি বোঝায়? তুমি একটা সাইড ডবল বন্ডের ফিক্স করো, মানে এই এ আর সি যে কানেক্টেড রয়েছে বি এর সাথে সেই জায়গাটা ফিক্স করে তুমি এই ই আর এফ কে রোটেট করানোর চেষ্টা করো। কিরকম ভাবে রোটেট করানোর চেষ্টা করবে? তাহলে এভাবে রোটেট করানোর চেষ্টা করো। যদি রোটেট হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেটাকে বলে ফ্রি রোটেশন, ঠিক আছে? কিন্তু এই ডবল বন্ডের রাউন্ডে ফ্রি রোটেশন পসিবল হয় না, ডবল বন্ড ব্রেক করে যাবে। কারণ ডবল বন্ড কিভাবে কানেক্টেড থাকে? এইভাবে, রাইট? এইভাবে কানেক্টেড থাকে ডবল বন্ড। তা তুমি যদি একটাকে ফিক্স রেখে একটাকে এইভাবে ঘোরাতে চাও, এই ডবল বন্ডটা ব্রেক করে যাবে। সেই জন্য পসিবল না পাই বন্ডের রাউন্ডে ফ্রি রোটেশন, ঠিক আছে? তাই জন্য কি হচ্ছে যে ধরো তুমি ই আর এফ আলাদাভাবে রেখেছো আর এফ আর ই আলাদাভাবে রেখেছো, মানে দুটো আলাদা কম্পাউন্ড দেখছো। দুটো যেহেতু ফ্রিলি রোটেট পসিবল না, মানে এটা থেকে এটা কনভার্ট হতে পারে না ফ্রিলি, ঠিক আছে? উইদাউট এনি এফোর্ট উই ক্যান নট কনভার্ট দিস টু দিস, ঠিক আছে? সেই জন্য এই দুটো কম্পাউন্ড একই নয়, সেই জন্য এই দুটো কম্পাউন্ড আলাদা। কিন্তু এই দুটো কম্পাউন্ডে যেহেতু পার্থক্য একটা জায়গাতেই, যে থ্রি ডিতে অ্যারেঞ্জমেন্ট দুটো ডিফারেন্ট, সেই জন্য কি বলা হয় এদেরকে? স্টেরিওমার বলা হয়। এদেরকে কি বলা হয়? জিওমেট্রিক্যাল আইসোমার, ঠিক আছে? এদের কি হয়, স্লাইটলি ডিফারেন্ট প্রপার্টি থাকে, ঠিক আছে? স্লাইটলি ডিফারেন্ট কেন বলা আছে? কারণ স্ট্রাকচারালি অনেকটাই বেশি পার্থক্য দেখা যায়, বয়লিং পয়েন্ট, ঠিক আছে? তারপরে তোমার কোনো কেমিক্যাল রিঅ্যাকশন সেখানেও ডিফারেন্ট প্রপার্টি শো করে স্ট্রাকচারাল আইসোমার, বাট জিওমেট্রিক্যাল আইসোমারে অত বেশি প্রপার্টি ডিফারেন্স দেখা যায় না দেন স্ট্রাকচারাল আইসোমার, ঠিক আছে? বুঝতেই পারছো, কারণ স্ট্রাকচার সেম, শুধু ডিফারেন্সটা থ্রি ডি অ্যারেঞ্জমেন্টে, তাও যথেষ্ট দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, জিআই অনেক কিছুর অ্যারাউন্ডে, জিআই বলতে জিআই একটা শর্ট ফর্ম অফ জিওমেট্রিক্যাল আইসোমার। জিআই ডবল বন্ডের অ্যারাউন্ডে দেখা যায়, মানে কি? ডবল বন্ড থাকলে সেই জায়গাটা জিআই থাকার পসিবিলিটি আছে। সবসময় যে থাকবে তার কোনো মানে নেই, আমরা পড়বো যে কখন এক্সিস্ট করবে জিআই, কখন এক্সিস্ট করবে না। তো ডবল বন্ডের অ্যারাউন্ডে যদি জিআই কে এক্সিস্ট করতে হয়, তাহলে একটা কন্ডিশন হচ্ছে গিয়ে ইচ কার্বনে, ডবল বন্ডের যে কার্বন দুটো রয়েছে তাদের ইচ কার্বনে যেন দুটো ডিফারেন্ট গ্রুপ থাকে। যদি দুটো ডিফারেন্ট গ্রুপ না থাকে, দুটো কার্বনেই, তাহলে কিন্তু জিআই এক্সিস্ট করবে না। যেমন এই এক্সাম্পলটায় দেখো, এইখানে দুটো কার্বন আছে ডবল বন্ডেড, এই কার্বনটায় যেহেতু বিআর আর বিআর দুটো একই গ্রুপ কানেক্টেড, তাই জন্য এখানে জিওমেট্রিক্যাল আইসোমার এক্সিস্ট করবে না, ঠিক আছে? এই কার্বনটা কিন্তু স্যাটিসফাই করছে কন্ডিশন, কারণ হাইড্রোজেন আর ক্লোরিন দুটো ডিফারেন্ট গ্রুপ, বাট এই কার্বনটা স্যাটিসফাই করছে না, বিআর বিআর স্যাটিসফাই করছে না। এবার তুমি কোশ্চেন আসতে পারে মনে যে এটা কি করে হচ্ছে বা কেন, এটার ফিল কি? ফিল হচ্ছে কি এটাই, ধরো সাপোজ তুমি বিআর এই সাইডটাকে ফিক্স রেখে এই দুটোকে ঘুরিয়ে দিলে, ঠিক আছে? এই দুটোকে ঘুরিয়ে দিলে তুমি ভাবছো হয়তো তুমি ডিফারেন্ট কোনো কম্পাউন্ড ক্রিয়েট করে ফেললে, কারণ এখানে রেস্ট্রিক্টেড রোটেশন রয়েছে, তাই হাইড্রোজেন আর ক্লোরিনের পজিশন ইন্টারচেঞ্জ করলে তুমি কোনো নতুন কিছু ক্রিয়েট করলে। বাট অ্যাকচুয়ালি তুমি করলে না, কেন? কারণ এইখানে দেখো, এইখানে হাইড্রোজেনের অপোজিটে রয়েছে বিআর, আর ক্লোরিনের অপোজিটেও বিআর রয়েছে। তুমি যদি ঘুরিয়েও দাও হাইড্রোজেন আর ক্লোরিনকে, কি হবে? ক্লোরিনের অপোজিটেও বিআরই থাকবে, সেই হাইড্রোজেনের অপোজিটেও বিআরই থাকবে। তার মানে কি কোনো পার্থক্য হলো না তুমি যদি রোটেট করে যে জিনিসটা ক্রিয়েট করতে চাইলে? তা সেই জন্যই, যেহেতু তুমি রোটেট করিয়েও, মানে জোর করে রোটেট করিয়েও তুমি কোনো নতুন জিনিস তৈরি করতে পারলে না, তাই জন্যই বলা হয় এর কোনো জিআই নেই, ঠিক আছে? বাট এখানে দেখো এই এক্সাম্পলটায় কার্বন ডবল বন্ড কার্বন, এখানে বিআর, এখানে আই দুটো ডিফারেন্ট গ্রুপ স্যাটিসফাই করছে, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন স্যাটিসফাই করছে। এবার ধরো সাপোজ তুমি এই সাইডটা ফিক্স করলে, তুমি যে কোনো একটা সাইড ফিক্স করে দেখতে পারো, এই সাইডটা ফিক্স করলাম আমি, ফিক্স করে আমি বিআর আর আই এর পজিশন ইন্টারচেঞ্জ করলাম, কি হবে? এখন রয়েছে কি, আই এর অপোজিটে হাইড্রোজেন, কিন্তু তখন কে থাকবে? আই এর অপোজিটে ক্লোরিন থাকবে। তার মানে কি দুটো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে জিআই এক্সিস্ট করে। কিন্তু এবার আসছে গিয়ে সিস ট্রান্সের কথায়, যে সিস ট্রান্স এক্সিস্ট করতে গেলে, মানে সিস ট্রান্স নেমিংটাকে বলতে গেলে, দিতে গেলে আমাদের আরো একটা এক্সট্রা কন্ডিশন লাগে, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে যে দুজনের মধ্যে, মানে দুটো কার্বনের যে কোনো একটা গ্রুপ, কানেক্টেড গ্রুপ সেম হতে হবে। যেমন এইখানে দেখো বিআর কোথাও নেই এই সাইডে, আয়োডিন এই সাইডেও কোথাও নেই, তাই জন্য একটা সিস্টেন্স নেমিং করা হয় না, এর থেকে একটা বেটার নেমিং হয় ইজেড, সেটা করা হয় এদের ক্ষেত্রে, ঠিক আছে? সেটা আমরা পড়বো নেক্সট স্লাইডে, ঠিক আছে? সিস্টেন্স কখন এক্সিস্ট করবে তাহলে? দেখো এই এক্সাম্পলটায় কার্বন ডবল বন্ড কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন যেহেতু কমন গ্রুপ, তাই জন্য এখানে সিস্টেন্স এক্সিস্ট করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো,
নেক্সট হচ্ছে কি সিস। সিস কখন বলবো আমরা সিস? যখন সেম গ্রুপ সেম সাইডে কানেক্টেড থাকবে ডবল বন্ডের। আর ট্রান্স কখন বলবো? যখন সেম গ্রুপ ডিফারেন্ট সাইডে কানেক্টেড থাকবে ডবল বন্ডের। এক্সাম্পল দেখো, সি ডবল বন্ড সি, ক্লোরিন হাইড্রোজেন, হাইড্রোজেন বিআর। এবার দেখো হাইড্রোজেন হাইড্রোজেন দুটো অপোজিট সাইডে, ঠিক আছে, তাই জন্য এটাকে ট্রান্স বলা হচ্ছে। পুরো নাম যদি করো তাহলে ওয়ান ব্রোমো টু ক্লোরো ইথ ওয়ান ইন হবে, ঠিক আছে। আর সেখানে ট্রান্স কনফিগারেশন যেহেতু রয়েছে, কারণ হাইড্রোজেন আর হাইড্রোজেন অপোজিট সাইডে, তাই জন্য একে ট্রান্স বলা হচ্ছে। কিন্তু হাইড্রোজেন যখন একই সাইডে থাকবে তখন সেটাকে সিস বলা হচ্ছে। নেক্সট ইজেড নোমেনক্লেচার। দেখো ইজেড জেনারেলি ইউজ হয় তোমার ইসের যখন যখন কি হবে যে এই যে দুটো কার্বন থাকবে, সেই দুটো কার্বনের প্রত্যেকটা গ্রুপ আলাদা হবে, প্রত্যেকটা এইটা 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 সবাই যেন আলাদা হয়, তখনই ইজেড জেনারেলি ইউজ করা হয়। তবে সিস ট্রান্সের ক্ষেত্রেও অনেক সময় ইজেড নোমেনক্লেচার ইউজ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবারে ইজেড তুমি হয়তো ভাববে যে সিস ট্রান্সের ক্ষেত্রে দেখা হয় যে একই গ্রুপটা অপোজিটে কানেক্টেড নাকি সেম সাইডে কানেক্টেড, বাট এখানে আমরা কি করে দেখবো যে যে কি করে কে কার সাথে কে কম্পেয়ার করবো, রাইট? তার জন্য আমাদের সিআইপি স্কিম আছে। সিআইপি স্কিম কি বলে যে গিভস ওয়েটেজ টু এ গ্রুপ বেসড অন অ্যাটমিক মাস। ঠিক আছে, কিভাবে করে সেটা দেখো, এই কার্বনটার সাথে অ্যাটাচ রয়েছে ক্লোরিন আর ওএইচ, ঠিক আছে। তোমাকে চেক করতে হবে যে এই কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচড যে অ্যাটম গুলো রয়েছে, এর সাইডে ক্লোরিন এখানে অক্সিজেন, ঠিক আছে, তাদের মধ্যে কার অ্যাটমিক মাস বেশি। দেখো ক্লোরিনের অ্যাটমিক মাস বেশি, অ্যাটমিক ওয়েট বেশি, ঠিক আছে, অক্সিজেনের থেকে, তার জন্য ক্লোরিনকে আমরা গোল করে রেখেছি, ঠিক আছে। এবার এই সাইডে দেখো, এই সাইডে হাইড্রোজেন আর ব্রোমিন আছে, ঠিক আছে, তাহলে ব্রোমিনের বেশি অ্যাটমিক ওয়েট, তাই জন্য ব্রোমিনকে আমরা সার্কেল করে দিয়েছি, ঠিক আছে। এইবার এই যে দুটো সার্কেল পেলে দু সাইডে দুটো, এদের মধ্যে তোমাকে কম্পেয়ার করতে হবে যে দুটো একই সাইডে নাকি অপোজিট সাইডে, ঠিক আছে। যদি একই সাইডে হয় তাহলে কি হবে, তাহলে আমরা ট্রান্স বলি, কিন্তু এখানে ট্রান্স না বলে আমরা কি বলবো, ই বলবো, কি বলবো, ই, ই নাম দেবো। আর যদি একই সাইডে হয় তাহলে জেড নাম দেবো, ঠিক আছে। এই যে বিআর হাইড্রোজেন ডাইরেক্টলি অ্যাটাচড, যেহেতু বিআর এর অ্যাটমিক মাস বেশি তাই বিআর গ্রেটার দ্যান এইচ। সিএল আর ডাইরেক্টলি অ্যাটাচড, ঠিক আছে, এই যে কার্বনের সাথে সিএল এর যেহেতু অ্যাটমিক মাস বেশি, তাই জন্য সিএল কে প্রায়োরিটি দেবো, ঠিক আছে। যদি সেম অ্যাটাচ অ্যাটম থাকে তাহলে কি করবে, মানে ধরো এমন হলো যে এখানে ওইচ কানেক্টেড, এখানে কোনো অক্সিজেনের থ্রুতে অন্য কিছু কানেক্টেড আছে, মানে এখানে সিএল এর জায়গায় ও কানেক্টেড, তখন কি করতে হবে তোমাকে, এইখানে যে অক্সিজেন আর এখানে যে অক্সিজেন, তার সাথে অ্যাটাচড যে অ্যাটম গুলো থাকবে, যেমন এখানে হাইড্রোজেন আছে ওখানে অন্য কিছু থাকবে, সেগুলো আবার কম্পারিজন করতে হবে। মানে এরকম কম্পারিজন করতে থাকতে হবে যতক্ষণ না অবধি তুমি কি পাচ্ছ, যতক্ষণ অবধি কোনো ডিফারেন্স পাচ্ছ, পয়েন্ট অফ ডিফারেন্স পাচ্ছ। ক্লিয়ার? এটা আমরা নেক্সট এক্সাম্পল দেখতে পারবো, সামনে আরো এক্সাম্পল রয়েছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া দেখো, সি ডবল বন্ড সি, এখানে সিএইচসি কানেক্টেড, এখানে সি সিএল এইচ টু কানেক্টেড, এখানে সি ডবল বন্ড সি কানেক্টেড, এখানে সি ট্রিপল বন্ড সি কানেক্টেড, ঠিক আছে। এবারে এখানে দেখো, এখানে ডাইরেক্টলি অ্যাটাচড অ্যাটম কারা, এখানে কার্বন আর কার্বন অ্যাটাচড ডাইরেক্টলি অ্যাটম, ঠিক আছে। এবার এখানে কি কানেক্টেড, এখানে সিএইচসি কানেক্টেড, তার মানে কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন কানেক্টেড। আর এখানে কারা কানেক্টেড, কার্বনের সাথে দুটো হাইড্রোজেন একটা সিএল। এবার দেখো এই হাইড্রোজেন 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 ড্র, মানে কি কমন, কিন্তু এখানকার হাইড্রোজেন আর এখানকার ক্লোরিনটা ডিফারেন্স এসে যাচ্ছে, তাহলে কে বেশি অ্যাটমিক ওয়েট, ক্লোরিনের বেশি অ্যাটমিক ওয়েট হাইড্রোজেনের থেকে, রাইট, তাই জন্য কে জিতছে, এই গ্রুপটা জিতে যাচ্ছে দেন এইটার থেকে, ঠিক আছে। এবার দেখো যখন এই ট্রিপল বন্ড ডবল বন্ডে কেস আসবে, তখন তোমাকে একটা জিনিস করতে হবে, এই ট্রিপল বন্ড বা ডবল বন্ডগুলোকে সিঙ্গেল বন্ডে কনভার্ট করে করতে হবে, ঠিক আছে। সেটা কি করে করে, সেটা করার নিয়ম হচ্ছে গিয়ে যে ডবল বন্ড যার সাথে কানেক্টেড, মানে এই সি ডবল বন্ডে যার সাথে কানেক্টেড, মানে এখানে কার সাথে কানেক্টেড, যে কার্বনের সাথে কানেক্টেড, তাহলে এই ডবল বন্ডটাকে দুটো সিঙ্গেল বন্ড আকারে ভেঙে দুটোর সাথে সিসি করে লাগিয়ে দিতে হবে। সিমিলারলি এখানেও তাই, ট্রিপল বন্ড কার সাথে কানেক্টেড, কার্বনের সাথে, তাহলে তিনটে সিঙ্গেল বন্ড দিয়ে তিনটে কার্বন দেখাতে হবে, যেমন এখানে দেখিয়েছি। এই যে এখানে অলরেডি একটা হাইড্রোজেন কানেক্টেড ছিল, তো একটা হাইড্রোজেন, কিন্তু এই ডবল বন্ডটাকে ভেঙে একটা দুটো সিঙ্গেল বন্ড লিখলাম, লিখে আমরা কি করলাম, দুই সাইডে দুটো কার্বন বসিয়ে দিলাম। এখানে ট্রিপল বন্ডে কি করছি, ট্রিপল বন্ডে এই কার্বনের কাছে কোনো হাইড্রোজেন নেই, তিনটে বন্ডই কি, মানে ট্রিপল বন্ড সি এর সাথে কানেক্টেড, তাই জন্য তিনটে সিঙ্গেল বন্ড করে সিসিসি লিখে দিলাম। এবার দেখো কার্বন কার্বন ড্র করে যাচ্ছে, দুজনের কার্বন কার্বন আছে, বাট একটা সাইডে হাইড্রোজেন আছে, একটা সাইডে কার্বন আছে, কার অ্যাটমিক মাস বেশি, কার্বনের বেশি, তাই জন্য এই ট্রিপল বন্ডের গ্রুপটা জিতে যাচ্ছে ডান ডবল বন্ড, তাই জন্য আমরা গোল করেছি এইটা আর এইটা, ঠিক আছে। এই যে if both prioritized group are on the same side then Z, if both prioritized group are on the other side then E। দেখো ই দেখে মনে হতে পারে যে ইটা কানেক্টে কি, ই এর দুটো যে হ্যান্ডেল রয়েছে সেগুলো একই সাইডে, তোমার মনে হতে পারে ইটা হয়তো সিস, বাট এই জিনিসটা মাথায় রাখবে, ই জেড দেখতে যেরকম তার একদম ঠিক উল্টোটা, মানে সিস যদি তোমার মনে হয় যে ই, অ্যাকচুয়ালি না, তাই হওয়ার কথা, লেটার অনুযায়ী তাই হওয়ার কথা, কারণ দেখো জেড এর ক্ষেত্রে দুটো অপোজিট সাইডে হ্যান্ডেল থাকে, আর এর ক্ষেত্রে দুটো একই সাইডে হ্যান্ডেল থাকে, বাট মাথায় রাখবে এই জিনিসটাই, যে দুটো প্রায়োরিটাইজ গ্রুপ যদি একই সাইডে কানেক্টেড থাকে তাহলে সেটাকে জেড বলা হয়, আর দুটো প্রায়োরিটাইজ গ্রুপ যদি অপোজিট সাইডে কানেক্টেড থাকে তাহলে ই বলা হয়, ঠিক আছে। ইজেড ক্যান অলসো বি ইউজড ইন সিস্ট্রান্স, মানে সিস্ট্রান্সের ক্ষেত্রেও আমরা ইজেড ইউজ করতে পারি, ঠিক আছে, বাট সিস্ট্রান্স যখন আমরা বলছি, মানে সিস্ট্রান্স ইজের ক্ষেত্রে ইউজ করতে পারি না, এর মানেটা কি, যখন চারটে গ্রুপ ডিফারেন্ট থাকবে তখন আমরা সিস্ট্রান্স ইউজ করতে পারবো না, ঠিক আছে। কিন্তু সব ক্ষেত্রেই আমরা ইজেড নোমেনক্লেচার ইউজ করতে পারবো, সে চারটে গ্রুপ ডিফারেন্ট থাকুক কি একটা গ্রুপ ম্যাচিং থাকুক, যাই হোক না কেন, যাই কেস হোক না কেন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা একটু জটিল, তাই জন্য এটা বুঝিয়ে দিচ্ছি।
সি ডবল বন্ড সি, তার সাথে এটা একটা ডবল বন্ড কানেক্টেড, সি ডবল বন্ড সি কানেক্টেড মানে ইথিন কানেক্টেড। এখানে কে কানেক্টেড, এখানে সি ও সি এইচ মানে কি, এটা একটা কিটোন কানেক্টেড। ঠিক আছে, কিটোন জানোই কি হয়, সি ডবল বন্ড ও হয়। ঠিক আছে, আর তার সাথে দু সাইডে দুটো কার্বন চেন থাকে। এইখানে একটা অ্যালডিহাইড কানেক্টেড, এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড কানেক্টেড। ঠিক আছে, এবার আমরা 1 আর 3 আর 4 ইয়ে করবো, প্রথমে 3 4 প্রথমে কি করব, কম্পেয়ার করবো। দেখো 3 এর ক্ষেত্রে কি হচ্ছে, 3 এর ক্ষেত্রে একটা সাইডে এই কার্বনটার কার্বন রয়েছে, এই যে কার্বন, তার জন্য এখানে কার্বন দেখানো। আর বাকি একটা ডবল বন্ডেড ও রয়েছে, এই ডবল বন্ডেড ওটাকে ভেঙে কি লিখবো, দুটো সিঙ্গেল বন্ডেড ও। ঠিক আছে, আর 4 এ কে আছে, 4 এ আছে সি ডবল বন্ড CH2, তার মানে কি ডবল বন্ডের সাথে কার্বন কানেক্টেড, তাই জন্য আর অলরেডি একটা হাইড্রোজেন ছিল, তাই হাইড্রোজেনটা বসে গেল। আর বাকি দুটো যে ডবল বন্ডেড কার্বন রয়েছে সেটাকে আমরা সিঙ্গেল বন্ডেড কার্বন আকারে লিখলাম। হ্যাঁ, এবার দেখো দুটো ও রয়েছে, এখানে তো কোনো ওই নেই প্রথম কথা। এখানে কমন বলতে একটাই আছে, যে কার্বন দুটো কমন আছে, আর বাকি সব দুটোই কি আছে, হাইড্রোজেনের আর কার্বনের থেকে বেশি। তার জন্য এই ও আর সি এর কম্প্যারিজন করে তুমি বলতে পারো যে এটা বেশি প্রায়োরিটি। ঠিক আছে, বা হাইড্রোজেন আর ওর মধ্যে কম্পেয়ার করে বলতে পারো যে এটা বেশি প্রায়োরিটি পাচ্ছে। এবার 1 আর 2 এর মধ্যে কি হবে, যে এখানে দেখো এখানে এই কার্বনটা অলরেডি হাইড্রোজেনের সাথে কানেক্টেড, একটা হাইড্রোজেন আঁকা আছে। ঠিক আছে, একটা ডবল বন্ডেড ও, এই যে ও ও। ঠিক আছে, আর 2 এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, 2 এর ক্ষেত্রে একটা ও এইচ কানেক্টেড, মানে কি ও এর সাথে কানেক্টেড, একটা ডবল বন্ড ও এর সাথে কানেক্টেড, মানে ও এইচ এর ও তো কানেক্ট রইলো, ইয়ে একটা ও, তার সাথে একটা ডবল বন্ডেড রয়েছে, ডবল বন্ডেড ও। এবার দেখো ডবল বন্ডেড ও কমন, বা ডিফারেন্সটা আসছে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে, যেহেতু অক্সিজেন বেশি প্রায়োরিটি, বেশি অ্যাটমিক মাস, তাই অক্সিজেনের গ্রুপটা বেশি প্রায়োরিটি পাবে, মানে 2 গ্রেটার দ্যান 1, তাহলে 2 এদিকে প্রায়োরিটি পাচ্ছে, এদিকে 3 প্রায়োরিটি পাচ্ছে, তাহলে দুটো সেম দিকে আছে। সেম সাইড হওয়া মানে জেড, সেম সাইড হওয়া মানে জেড। ঠিক আছে, যদি অপোজিট সাইডে থাকতো তাহলে কি বলতাম ই, মানে এইটা যদি উপর দিকে থাকতো, চারটা নিচে থাকতো, তাহলে কি বলতাম আমরা ই। ঠিক আছে, নেক্সট একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো ভালো করে কি আছে, যে একটা ট্রিপল বন্ড, এই কার্বন 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 কার্বন, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড। ঠিক আছে, এখানে একটা ক্লোরিন কানেক্টেড, এখানে একটা ব্রোমিন কানেক্টেড। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা যদি দেখি যে নাম্বারিং করার ক্ষেত্রে কি করতে হবে। নাম্বারিং মনে হয় মোস্ট অফলি এখানে ভুল করা আছে, একটু ভালো করে যদি দেখি, হ্যাঁ নাম্বারিং এখানে ভুল করা আছে, এখানটা নাম্বারিংটা ঠিক করতে হবে। কারণ কি বলছি, কারণ নাম্বারিংটা যদি তুমি দেখো আইপিএসসি অনুসারে, যে সাবস্টিটিউয়েন্টের নাম্বারিং পরে প্রায়োরিটি পায় দেন ডবল বন্ডের নাম্বারিং। এবার দেখো এখানে মেইন চেইন সিলেক্ট করার সময় কি কাজ করা হবে, মেইন চেইন সিলেক্ট করার সময় আগে প্রায়োরিটি হয় যে ম্যাক্সিমাম নাম্বার অফ ডবল বন্ড বা ট্রিপল বন্ডকে আমাদের মেইন চেইন ইনক্লুড করতে হবে। এবার যদি দেখা যায় যে ডবল বন্ড, একটা সাইডে ডবল বন্ড আসছে, একটা সাইডে ট্রিপল বন্ড আসছে, ড্র হয়ে গেছে, তাহলে ডবল বন্ডকে প্রায়োরিটি দিতে হবে। ডবল বন্ডকে প্রায়োরিটি দিয়ে আমরা এদিকে চলে গেলাম। ঠিক আছে, এই যে মেইন চেইন। ঠিক আছে, এবার কি করতে হয়, নাম্বারিং করার সময় কি করতে হয়, নাম্বারিং করার সময় প্রায়োরিটি দিতে হয় যেন ডবল বন্ড বা ট্রিপল বন্ড আগে নাম্বার পায়, রাইট? ও আচ্ছা, ঠিকই ছিল, সরি মাই ব্যাড। এবার দেখো এই যে এই সাইড দিয়ে নাম্বারিং, যদি আমরা লেফট সাইড দিয়ে নাম্বারিং করি, তাও ডবল বন্ড, এখানটা ডবল বন্ড 1 নম্বর পাবে, এই দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ এখানকার ডবল বন্ড 1 পাবে, 2 3, তাহলে 1 এ একটা ডবল বন্ড, 3 এ একটা ডবল বন্ড, 5 এ একটা ডবল বন্ড, 1 3 5, এদিক দিয়ে করলে কত হচ্ছে 1 2 3 4 5, তাহলে এখানেও 1 3 5 পাচ্ছে। ঠিক আছে, এইবারে দেখো এইটা যেটা সাবস্টিটিউয়েন্ট, একটা সাবস্টিটিউয়েন্ট, এখানে দুটো সাবস্টিটিউয়েন্ট, এদিক থেকে এক করলে সাবস্টিটিউয়েন্ট দুটো, এই দুটো সাবস্টিটিউয়েন্টই 1 নম্বরে আসবে, রাইট? আর এদিকে নাম্বারিং করলে কি হবে, 1 2 3, 3 নম্বরে ফার্স্ট সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি। তা ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স শিখেছিলাম তোমাদের আইপিএসসি তে, রাইট? তা সেক্ষেত্রে কি হবে, যে 1 1 বেশি প্রায়োরিটি পাবে, তো এদিক দিয়ে নাম্বারিং করতে হবে, 1 2 ঠিকই ছিল তার মানে, রাইট? 3 4 5 6, রাইট? এবারে সাবস্টিটিউয়েন্ট গুলো নেম করতে হবে, এটা কি সাবস্টিটিউয়েন্ট, এটা হচ্ছে কি ইথাইনাইল। হ্যাঁ, ইথাইন হয় নর্মালি, যেহেতু এটা সাবস্টিটিউয়েন্ট তাই লাস্টের ইটা কেটে গিয়ে আইল বসে গেল, ইথাইনাইল। ঠিক আছে, যে 4 ইথাইনাইল অ্যালফাবেটিক্যালি সাজানো আছে, 1 ব্রোমো 1 ক্লোরো 4 ইথাইনাইল হেক্স, কারণ 6টা কার্বন আছে টোটাল মেইন চেনে। এবার দেখো 1 নম্বর যে ডবল বন্ডটা, সেটা ব্রোমিনটা, এই যে ব্রোমিনটা যেটা রয়েছে সেটা বেশি প্রায়োরিটি পাবে দেন ক্লোরিন, কারণ ক্লোরিনের থেকে ব্রোমিনের অ্যাটমিক মাস বেশি, রাইট? দেখতে পাচ্ছি ডবল বন্ড রয়েছে এখানে, রাইট? তাই জন্য ডবল বন্ডের রাউন্ডে আমরা দেখছি যে কে জেড কে ই চারটে গ্রুপ কিন্তু ডিফারেন্ট, সেই জন্য। ঠিক আছে, তাই এটা ব্রোমিন এখানে প্রায়োরিটি পাচ্ছে। এবার দেখো এই সাইডে কি হচ্ছে, এই যে এখানকার যে বন্ডটা রয়েছে, এই ডবল বন্ডের এই কার্বনটা, এটার সাথে এটা 3টে বন্ড স্যাটিসফাই করেছে এখন অবধি, ছবিতে যা দেখে বোঝা যাচ্ছে। তার মানে এখানে একটা হাইড্রোজেন আছে আর একটা বড় গ্রুপ আছে, কার্বনের গ্রুপ, তাহলে কার্বন গ্রেটার দ্যান হাইড্রোজেন, তাহলে নিচের দিকে যেতে হবে প্রায়োরিটি পাওয়ার জন্য। তাহলে এদিকে নিচের দিকে প্রায়োরিটি 1 নম্বরে, এখানেও নিচের দিকে প্রায়োরিটি, তাহলে দুটোই একই দিকে প্রায়োরিটি, তার জন্য 1 নম্বরে জেড লেখা আছে। ঠিক আছে, এবার 3 নম্বরে দেখা যাক, এই 3 নম্বরে কি হচ্ছে। এই 3 নম্বরটা তো এই কার্বনটা দেখো, এই কার্বনটা, এই যে এই কার্বনটা, তার একটা সাইডে এরকম একটা কার্বনের গ্রুপ, একটা সাইডে হাইড্রোজেন, অফকোর্স উপর দিকে প্রায়োরিটি পাবে। হ্যাঁ, এবার এখানে দেখো, এখানে যে এই কার্বনটা রয়েছে তার সাথে কানেক্টেড রয়েছে একটা ইথিন, আর এই সাইডে কানেক্টেড রয়েছে ইথাইন। এটা আমরা আগেরটায় করে দেখেছি, দেখো যে ডবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে কম্পারিজন, এই যে ডবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে কম্পারিজন করেছি, ট্রিপল বন্ড জিতে গেছে। তাই এখানেও তুমি যদি কম্পেয়ার করে দেখো, নিজে বাড়িতে করতে পারো অবশ্যই, যে ট্রিপল বন্ড ডবল বন্ডের থেকে বেশি প্রায়োরিটি পাবে, তাই জন্য নিচের দিকে মুভ করা হচ্ছে প্রায়োরিটি ওয়াইজ, এদিকে প্রায়োরিটি ওয়াইজ বাদিকে যাচ্ছে, এদিকে প্রায়োরিটি ওয়াইজ উপর দিকে যাচ্ছে। ঠিক আছে, মানে নিচের দিকে, এটা উপর দিকে, তারপরে এই দুটো অপোজিট সাইডে, দুটো অপোজিট সাইড মানে ই। ঠিক আছে, তাই 3 ই, তাই 1Z 3 ই। ঠিক আছে, এবারে 1 নম্বরে আর 3 নম্বরে ডবল বন্ড আছে, আচ্ছা সরি এখানে 3টে ডবল বন্ড আছে এখানে, এখানে তাহলে আরেকটা লিখতে হবে,
ট্রাইন হবে এটা ডাইনের জায়গায়, রাইট? 3 আরটা কি 5, ট্রাইন, ঠিক আছে? এইবারে নতুন একটা টপিক, সেটা হচ্ছে কি জিআই অ্যাবাউট সি ডবল বন্ডেড আর এন ডবল বন্ডেড। আগে একটা আমরা পড়ছি সি ডবল বন্ড, সি এতক্ষণ ধরে পড়ছিল, বা সি ডবল বন্ডেড আর এন ডবল বন্ডেড। আচ্ছা, এটা কিন্তু একটা শর্ট কোর্স, ঠিক আছে? এটা জাস্ট রিভিশনের জন্য বলতে পারো, এটা কিন্তু ডিটেল কোর্স নয়। ডিটেল কোর্স হলে আরো এক্সাম্পল থাকতো, অনেক কিছু থাকতো। এটা আমি জাস্ট রিভিশনের জন্য করাচ্ছি। তাই জন্য তোমরা যদি ভেবে থাকো যে এটা করলেই তোমার ডাব্লিউবিজি পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে, একদমই নয়। তোমাকে অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, নইলে এগুলো কিন্তু মাথায় থাকবে না, ঠিক আছে? কিন্তু কনসেপ্ট ফুল আছে এই ভিডিওগুলো, ঠিক আছে? আচ্ছা, জিআই অ্যাবাউট সি ডবল বন্ডেড আর এন ডবল বন্ডেড, ঠিক আছে? সি ডবল বন্ড এর ক্ষেত্রে কি হয় দেখো, অ্যালডক্সাইম বলে একটা কম্পাউন্ড হয়। অ্যালডক্সাইমের ক্ষেত্রে কি হয়, সি ডবল বন্ড এন ওইচ থাকে, ঠিক আছে? বাট নাইট্রোজেন 3টে বন্ড মানালেও ওর কাছে কি থাকে, একটা লোন পেয়ার পড়ে থাকে। এই যে লোন পেয়ার রয়েছে, এটা বাদ দিয়ে ওই কার্বনটার কাছে একটা হাইড্রোজেন থাকতে হবে, তবে এটা অ্যালডক্সাইম হবে। অ্যালডক্সাইম মানে কি, অ্যালডল থাকে, মনে করো অ্যালডিহাইড থেকে এসেছে, তাই জন্য অ্যালডক্সাইম। অ্যালডিহাইডের একটা সাইড হাইড্রোজেন দ্বারা আটকে থাকে, তাই সেই হাইড্রোজেনটা এখানে আটকে আছে, ঠিক আছে? তোমাকে কি কম্পেয়ার করতে হবে, যে সিস ট্রান্স এখানে হয় না, এখানে হয় অ্যান্টি আর সিন, ঠিক আছে? হাইড্রোজেন আর ওইচ একই সাইডে রয়েছে না অপোজিট সাইডে রয়েছে? যদি একই সাইডে না থাকে তাহলে অ্যান্টি, মানে অপোজিট সাইডে থাকলে অ্যান্টি, যেমন এখানে হচ্ছে ওইচ আর হাইড্রোজেন অপোজিট সাইডে অ্যান্টি। আর যদি একই সাইডে থাকে তাহলে সিন, এই ওইচ আর এইচ একই সাইডে রয়েছে তাই সিন, ঠিক আছে? বুঝেছো? কিটক্সাইমের ক্ষেত্রে কি হয়, একটা সাইড হাইড্রোজেন দ্বারা রেস্ট্রিক্টেড থাকে না, দেখো এখানে হাইড্রোজেনের জায়গায় CH3 চলে এসেছে, আর একটা সাইডে C2H5, বাকি NOH টা সেম আছে। এবার কি করতে হয়, এইখানে কি করতে হয়, তোমাকে দেখতে হয়, দুটোভাবে নেমিং করা যায় এখানে, যে ওইচের একই সাইডে কে আছে আর ওইচের অপোজিট সাইডে কে আছে। তো একরকম নেমে ফার্স্টে পড়ে নি। তুমি যদি দেখো যে CH3 টা ওইচের সিন সাইডে কানেক্টেড, তাই জন্য তুমি নামটা এরকম রাখতে পারো যে সিন মিথাইল, আর একটা কে আছে সাবস্টিটিউটেড ইথাইল কিটক্সাইম, ঠিক আছে? আর নইলে আরেকটা কাজ করতে পারো, যে OH এর রেসপেক্টে এই C2H5 বা ইথাইলটা অ্যান্টি পজিশনে রয়েছে, তাই অ্যান্টি ইথাইল মিথাইল কিটোক্সাইম এটাও করতে পারো, ঠিক আছে? দুটোই ঠিক, সিন মিথাইল ইথাইল কিটোক্সাইমটাও ঠিক, অ্যান্টি ইথাইল মিথাইল কিটোক্সাইমটাও ঠিক। বুঝতে পেরেছো কি জিনিস, যে CH3 মিথাইল, মিথাইলটা ওইচ এর সিন সাইডে কানেক্টেড, তাই সিন মিথাইল, আর পরে গিয়ে ইথাইল কিটোক্সাইম এটাও লিখতে পারো। সিমিলারলি C2H5 টা ওইচ এর অপোজিট সাইডে, তাই অ্যান্টি ইথাইল মিথাইল কিটোক্সাইমও লিখতে পারো, দুটোই ঠিক। এন ডবল বন্ড এর ক্ষেত্রে কি করতে হয়, লোন পেয়ারের কম্পারিজন করতে হয়, যে লোন পেয়ার দুটো একই সাইডে নাকি অপোজিটে। যেমন এখানে দুটো অপোজিট সাইডে রয়েছে তাই অ্যান্টি, আর যদি একই সাইডে থাকে তাহলে সিন, ঠিক আছে? আচ্ছা, এবারে ওয়েজ র্যাশ প্রজেকশন কিরকম টাইপের একটু আমরা জেনে নিই, যে ওয়েজ র্যাশ কি জিনিস। যে এরকম টাইপের ড্যাশ যদি কোনো জায়গায় আঁকা থাকে, ড্যাশ না সরি ওয়েজ আঁকা থাকে, এটা বলে ওয়েজ, তার মানে বোঝায় যে প্লেনের অ্যাভাবে রয়েছে। আর যদি এরকম ড্যাশ 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 দেওয়া থাকে তাহলে হচ্ছে বিলো দ্য প্লেন। মানে কি, ধরো সাপোজ এইটা হচ্ছে কি আমার প্লেন, ঠিক আছে? এই প্লেনে যদি আমরা এই ওয়েজ দিয়ে দেখাই, এই ওয়েজ দিয়ে দেখাই, এই যে ওয়েজ দিয়ে দেখাই, তার মানে বোঝাবে এটা উপরে রয়েছে প্লেনের, ঠিক আছে? আর যদি ড্যাশ থাকে তাহলে বোঝাবে এটা নিচের দিকে রয়েছে, রাইট? বুঝলে? আচ্ছা, এবারে জিআই কোথা থেকে জেনারেট হয়, রেস্ট্রিক্টেড রোটেশন থেকে, ঠিক আছে? তাই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে কম্পেয়ারিং যে গ্রুপগুলো রয়েছে, ঠিক আছে, সেইগুলো যেন এরিয়াল ডিস্টেন্সে আলাদা থাকে। মানে কি, আমরা যখনই সিন বা অ্যান্টি বা এইসব করছি, সিস ট্রান্স ইজেড, ঠিক আছে, এসব করছি, তখন মাথায় রাখতে হবে যে দুটো গ্রুপ কম্পেয়ার করছি, যদি রোটেট করানোর পর তাদের ডিফারেন্স সেম হয়ে যায়, ঠিক আছে, মানে সিস, ধরো সিসের ক্ষেত্রে দুটো কম্পারিজন যে গ্রুপ করছো একই গ্রুপের, তাদের যা ডিস্টেন্স আছে ট্রান্সের ক্ষেত্রেও সেম আছে, তাহলে কিন্তু এটা জিআই তৈরি করবে না, ঠিক আছে? তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে সিস ট্রান্স তৈরি করার জন্য, বা মানে জিআই তৈরি করার জন্য, যে দুটো আলাদা কনফিগারেশন, তাতে যেন দুটো গ্রুপের মধ্যে ডিস্টেন্স আলাদা হয়, ঠিক আছে? সেটা এখানে লেখা আছে। এরিয়াল ডিস্টেন্স বলতে নর্মাল স্ট্রেট লাইন ডিস্টেন্সের কথাই বোঝানো হচ্ছে। জিআই ইন সাইক্লোঅ্যালকেন, সাইক্লোঅ্যালকেন দিয়েও কি হয়, রেস্ট্রিক্টেড রোটেশন পসিবল। সাইক্লোঅ্যালকেন যখন আমরা পড়েছিলাম স্ট্রাকচারাল আইসোমেরিজমে, তখন আমরা পড়েছিলাম যে ডিবিই কি জিনিস, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কি জিনিস। ডবল বন্ড একটা পাই বন্ড, ঠিক আছে? আর একটা রিংও একটা কি তৈরি করে, একটা স্যাচুরেশন আনস্যাচুরেশন তৈরি করে। ডবল বন্ড যেরকম একটা আনস্যাচুরেশন তৈরি করে, সেরকম রিংও একটা আনস্যাচুরেশন তৈরি করে। সিমিলারলি সাইক্লোঅ্যালকেনও একটা রেস্ট্রিক্টেড রোটেশন তৈরি করে, ঠিক আছে? মানে কি, এই যে কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডটায় তুমি যদি এই হাইড্রোজেন আর CH3 পজিশন উল্টে দাও, এই দুটোকে কনস্ট্যান্ট রেখে, তাহলে একটা অন্য কম্পাউন্ড তৈরি করবে, ঠিক আছে? যদি অবশ্যই সেই সেম কন্ডিশনটা এখনো অ্যাপ্লিকেবল, যে ইচ কার্বনে যেন দুটো ডিফারেন্ট গ্রুপ কানেক্টেড থাকে। যদি সেটা না হয় তাহলে তো জিআই এর কোনো মানেই রইলো না, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি ওয়েজ ড্যাশে কনভার্ট করতে, এর মানে কি, যে এটা একটা প্লেন রয়েছে, এই প্লেনের এই কার্বনটা উপর দিকে CH3, নিচের দিকে হাইড্রোজেন, এই কার্বনটা উপর দিকে হাইড্রোজেন, নিচের দিকে CH3। এটার ওয়েজ ড্যাশ প্রজেকশন কিরকম হবে, এই যে এখানে CH3 তো উপরে রয়েছে, তাই ওয়েজে CH3 আর ড্যাশে হাইড্রোজেন, আর এখানে তো হাইড্রোজেন উপরে, তাই ওয়েজে হাইড্রোজেন ড্যাশে CH3। এটাকে ট্রান্স বলা হচ্ছে, কেন? কারণ একই গ্রুপ অপোজিট সাইডে কানেক্টেড, একই গ্রুপ অপোজিট সাইডে কানেক্টেড। জিআই অ্যাবাউট সাইক্লোঅ্যালকিন, সাইক্লোঅ্যালকিন বলতে কি বোঝায়, সাইকেলের মধ্যে একটা ডবল বন্ড। এবার এটা তখনই এক্সিস্ট করবে যখন কার্বনের ভ্যালু, নাম্বার অফ কার্বন ওই সাইকেলে 8টার বেশি হবে, ঠিক আছে? দেখো এখানে কি হচ্ছে, এই ডবল বন্ডের অ্যারাউন্ডে এই যে এই দুটো ইয়ে রয়েছে, তারা একই সাইডে, মানে কি হাইড্রোজেন দুটো এদের সাথে একটা যে হাইড্রোজেন ধরে তারা একই সাইডে থাকবে, ঠিক আছে? তার জন্য এটা বলে সিস, আর এটা বলা হচ্ছে ট্রান্স। যেহেতু কি হচ্ছে, এখানে দেখো, এখানে ডবল বন্ডের, এখানে যে ডবল বন্ডটা, তার দুপাশে যে দুটো জিনিস রয়েছে তারা অপোজিট সাইডে কানেক্টেড, এটাকে ট্রান্স বলা হচ্ছে, ঠিক আছে? অ্যালিন বা স্পাইরো, এইবার আসছে কি একটা ইন্টারেস্টিং টপিক, অ্যালিন বা স্পাইরো।
কি হয়, ধরো সাপোজ এই কার্বন ডবল বন্ড কার্বন ডবল বন্ড কার্বন, এই কার্বনের দুটো আলাদা আলাদা গ্রুপ আছে, ঠিক আছে, এই কার্বনের দুটো আলাদা আলাদা গ্রুপ আছে, ঠিক আছে, ঠিক আছে। এইবার কি করা হয় যে এই গোটা জিনিসটার জন্য একটা জিআই তৈরি হতেও পারে, না হতে পারে, এবার দেখা যাক যে হয় কি হয় না, ঠিক আছে। এবার সেটা আমরা কি করে চেক করবো জিআই হয় কি হয় না? আমাদের চেক করতে হবে যে যদি এই এই যে ডবল বন্ড দুটো রয়েছে এরা রেস্ট্রিক্টেড রোটেশন করে দিয়েছে, যদি এই জিনিসটাকে ঘুরিয়ে দিই, এই জিনিসটাকে ঘুরিয়ে দিই, হাইড্রোজেনের সিএসটি ঘুরিয়ে দিই, তাহলে এই যে কনফিগারেশনটা তৈরি হবে সেখানে এখানকার যে সিএসটি সিএসটি ডিস্টেন্স আর ঘুরিয়ে দেওয়ার পর যে সিএসটি সিএসটি ডিস্টেন্স সেটা সেম কি সেম না সেটা আমরা দেখি। ভালো করে একটা জিনিস লক্ষ্য করবে। ধরো সাপোজ আমি ধরছি যে এই যে কার্বনটা দেখো, এই কার্বনটা কটা সিগমা বন্ড বানিয়েছে, একটা দুটো তিনটে, তিনটে সিগমা বন্ড, তার মানে কি sp2 হাইব্রিডাইজড, তার মানে কি প্লেনার স্ট্রাকচার থাকবে, প্লেনার ট্রাইগোনাল প্লেনার। তাই যে প্লেন, একটা প্লেন এঁকেছি, এটাকে আমি এক্স ওয়াই প্লেন ধরছি। এই এক্স ওয়াই প্লেনে তিনজন একই প্লেনে রয়েছে, এই যে কার্বন কার্বন, এই যে এই কার্বনটা, এখানে সিএস3 হাইড্রোজেন, এখানে সিএস3 হাইড্রোজেন, ঠিক আছে। এবার ধরো যে এটা এক্স ওয়াই প্লেনে রয়েছে, মানে কি যে এক্স ওয়াই প্লেনের সবকটা হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করেছে অরবিট গুলো, ঠিক আছে। এটার জন্য তোমাকে কেমিক্যাল বন্ডিং করতে হবে এইসব বোঝার জন্য। তাহলে যদি এক্স ওয়াই প্লেনের সবকটা অরবিটাল হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে, তাহলে পাই বন্ডটা বানাবে কে? জেড অ্যাক্সিসে যে রয়েছে, জেড অ্যাক্সিসে পিজেড রয়েছে, তাহলে পিজেডটাই পাই বন্ড বানাবে। তাহলে এই কার্বনটার কোনটা পাই বন্ডে পার্টিসিপেট করছে? পিজেড পিজেড, তাই পিজেড পিজেড কি করলো? পাই বন্ড বানালো, ঠিক আছে। এবার দেখো এই কার্বনটা আর এই কার্বনটার কাছে এসে, এবার দেখো এই দুটো কার্বনের মধ্যে যে ডবল বন্ডটা রয়েছে সেই ডবল বন্ডটা কে তৈরি করবে, এটা সেটাই বোঝায় ব্যাপার, ঠিক আছে। এই দুটো কার্বনে যেহেতু পিজেড পিজেড ইউজ হয়ে গেছে, এটার পিজেড যেহেতু ইউজ হয়ে গেছে, তার মানে এই কার্বনটার পিজেড ইউজ হয়ে গেছে, কিন্তু এই কার্বনটার তো এখন ইউজ হয়নি, কিছু ইউজ হয়নি। আমরা দেখবো কি ইউজ হয় না হয়, ঠিক আছে। তা সেটার জন্য দেখো তুমি যেহেতু পিজেড ইউজ হয়ে গেছে, তাই তুমি এই দুটো কার্বনের মধ্যে আর পিজেড পিজেড এর মধ্যে পাইবন বানাতে পারবে না। তোমাকে বানাতে হলে হয় পিআই পিআই এর মধ্যে বানাতে হবে, নয় পিএক্স পিএক্স এর মধ্যে বানাতে হবে, এদের মধ্যে পাইবনটা, ঠিক আছে। তা আমরা ধরেছি পিওয়াই পিওয়াই এর মধ্যে বন্ড আছে, এই যে পিওয়াই আর এর পিওয়াই এর মধ্যে বন্ড আছে। তাহলে যদি ওয়াই ওয়াই এর বন্ড হয়ে যায়, তাহলে বাকি যে অরবিটাল গুলোকে পড়ে আছে সেগুলো কোন কোন অ্যাক্সিসের অরবিটাল গুলো হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করবে? এক্স আর জেড। তাই জন্য এখানে এক্সজেড প্লেন দেখানো হয়েছে, যে বাকি যে ইয়েগুলো রয়েছে, বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো এক্সজেড প্লেনে থাকবে। এই যে এই সিএইচ3 হাইড্রোজেন, এই যে সিঙ্গেল বন্ড, এখানে যে সিগমা বন্ডটা রয়েছে সেইটা, মানে এটা অনেকটা বলতে পারো যে এই এই প্লেনটা আর এই প্লেনটা কি নিজেদের পারপেন্ডিকুলার, নিজেদের পারপেন্ডিকুলার, ঠিক আছে, বুঝলে। তার মানে এটা এক্স ওয়াই প্লেন, এটা এক্স জেড প্লেন। এটা যদি এক্স ওয়াই প্লেন হয়, এটা এক্স জেড প্লেন, ঠিক আছে। এটা এক্স ওয়াই, এটা এক্স ওয়াই, এটা এক্স জেড প্লেন। এবার একটা জিনিস লক্ষ্য করো যে এই পয়েন্টটা থেকে এই টপ পয়েন্ট, আমার হাতের যে টপ পয়েন্ট রয়েছে তার যে ডিস্টেন্স, এই পয়েন্টটা থেকে আমার নিচের পয়েন্টটার ডিস্টেন্স সেম, মানে এরিয়াল ডিস্টেন্স সেম। দেখো এই যে যদি আমি ধরি এই যে সেম, ঠিক আছে, এই ডিস্টেন্সটা সেম। আবার যদি এখান থেকে দেখো তাহলেও ডিস্টেন্সটা সেমই দেখতে পারবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ডিস্টেন্সটা সেম, রাইট। বুঝতে পারছি। এখানে যদি আমি ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবে যে এখানে যে সিএস3 রয়েছে রোটেশন করালাম, ধরো হাইড্রোজেনের সিএস3 রোটেশন করালাম, ধরো নিচে যখন থাকছে সিএস3টা, এই এখন যখন রয়েছে, এই যা ডিস্টেন্স রয়েছে এটা যদি ঘুরিয়ে দিই, ঘুরিয়ে উপরে পাঠিয়ে দিই, তাও ডিস্টেন্সটা সেমই হচ্ছে, রাইট। তার মানে কি তুমি রোটেশন করানোর পরেও এরিয়াল ডিস্টেন্সের কোনো চেঞ্জ আসছে না, সেম ডিস্টেন্স, তাই জন্য কোনো জিওমেট্রিক্যাল আইসোমার দেখা যাবে না। কেন হচ্ছে এই জিনিসটা? কারণ এই দুটো ডিফারেন্ট প্লেনে চলে আসছে। দুটো ডিফারেন্ট প্লেনে আসলে সবসময় যে পজিশন চেঞ্জ করলে ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাবে দুটো পয়েন্টের মধ্যে, সেরকম কিন্তু কোনো কথা নেই। কিন্তু এটা যদি একটা সিঙ্গেল প্লেন হতো, ধরো একটা সিঙ্গেল প্লেন আছে এইখানে, আর এইখানে দুটো পয়েন্ট আছে, এদের মধ্যে যা ডিস্টেন্স আছে, এবার ধরো এই পয়েন্টের পজিশন তুমি এই এটাকে কেন্দ্র করে কোনো সার্কেল আঁকুনি, সার্কেল বাদ অন্য যে কোনো পজিশনে নিয়ে যাও, সবসময় কি হবে? ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাবে। বাট এটা এই দুটো আলাদা প্লেনের ক্ষেত্রে বলা যায় না, আলাদা প্লেনের ক্ষেত্রে ব্যাপারটা আলাদাভাবে দেখতে হবে তোমাকে, ঠিক আছে। যে অ্যাকচুয়ালি ডিস্টেন্স চেঞ্জ হবে কি হবে না, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে না, ঠিক আছে। কারণ কি, আবার বলছি, এটা এই হচ্ছে গিয়ে আমাদের প্লেনটা, আর একটা প্লেন এইটা, এইখানে একটা পয়েন্ট রোটেশনের আগে, সরি এটা হচ্ছে রোটেশনের আগে এই ডিস্টেন্সটা, এটা রোটেশনের পরে এই ডিস্টেন্সটা, তো দুটো তো সেম ডিস্টেন্স, রাইট। কারণ এই দুটো ডিস্টেন্স সেম, এই দুটো লেন্থ সেম, রাইট। এটাও সেম, তাহলে এই দুটো তো সেম হবে, কারণ এই দুটো 90 ডিগ্রি, এটা হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস দুটো সেম, যেহেতু ভূমি আর অতিভুজ, ভূমি আর লম্ব বা পারপেন্ডিকুলার আর বেস সেম, সেই জন্য, ঠিক আছে। কিন্তু যদি আরেকটা ডবল বন্ড অ্যাড করি তাহলে কি হবে দেখো, যে এই ডবল বন্ডটা এক্স ওয়াই প্লেনে থাকবে, এই ডবল বন্ডটা এক্স জেড প্লেনে থাকবে। এবার যেহেতু এই দুটো কার্বনের যে পাই বন্ডটা সেটা পি ওয়াই দিয়ে ফুলফিল হয়েছে, তাই জন্য আবার এই দুটো যে কার্বন নিজেদের বন্ড বানাবে সেটা পি জেড দিয়ে বানাবে পাই বন্ডটা। তাহলে আবার সেই বাকি বন্ডগুলো কি হবে? এক্স ওয়াই প্লেনেই চলে আসবে, রাইট। এক্স ওয়াই প্লেনে আসা মানে কি, সেম প্লেনে আসা মানে কি, ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাবে যদি আমরা রোটেট করে দিই, রাইট। তাই জন্যই বলা হয় যদি অড নাম্বার অফ ডবল বন্ড কনজিকিউটিভলি কানেক্টেড থাকে, কনজিকিউটিভ কথাটা ইম্পর্টেন্ট, যদি পরপর কানেক্টেড থাকে তাহলে জিআই দেখা যাবে। হ্যাঁ, অফকোর্স এই গ্রুপগুলো আলাদা হতে হবে, এই হাইড্রোজেন সিএসটি আলাদা হতে হবে। যদি এই দুটো সেম হয়ে যেত তাহলে তো কোনো মানেই হলো না জিআই এর, রাইট। তাহলে অড নাম্বার অফ যে ডবল বন্ড পরপর কানেক্টেড থাকে তাহলে জিআই শো করতে পারে, যদি ওই গ্রুপগুলো আলাদা হয়, ইচ কার্বনের গ্রুপ আলাদা হয়, ঠিক আছে। সেম জিনিস স্পাইরোর জন্য, এই যে স্পাইরাল স্ট্রাকচার, একটা রিং, এটা 4টে রিং এঁকেছি, 5টা রিং, 6টা রিং, 7টা রিং, যত খুশি রিং হতে পারে, 3টে রিং হতে পারে, ঠিক আছে। যদি এরকম 3-4টে রিং পরপর কানেক্টেড থাকে, সেখানে যদি অড নাম্বার অফ রিং পাও তুমি, আর যদি এই গ্রুপ দুটো ডিফারেন্ট, যেমন এখানে তো মিথাইল, এখানে ইথাইল আছে, এখানে ইথাইল আর এখানে মিথাইল আছে,
ঠিক আছে? তো অড নাম্বার অফ রিং এর ক্ষেত্রে জিআই পসিবল, ইভেন নাম্বারের ক্ষেত্রে পসিবল না। ইভেন নাম্বারের ক্ষেত্রে পসিবল না, কারণ আবার সেম লজিক, যে দুটো আলাদা প্লেনে থাকবে, আলাদা প্লেনে থাকলে কি হবে, এরিয়াল ডিসটেন্স চেঞ্জ হবে না রোটেশন করার পরেও। বাইফিনাইল, নর্মালি কি হয়, দুটো ফিনাইল স্ট্রাকচার সেম প্লেনে থাকে, বাট যখন ধরো একটা কানেক্টেড সিএইচ3 রয়েছে এদের অর্থ পজিশনে, এই যে অর্থ পজিশন বলে এটাকে, তাহলে রিপালশনের জন্য কি হবে, আলাদা প্লেনে চলে যাবে। ঠিক আছে, সেই জন্য আবার সেই আলাদা প্লেনে চলে যাওয়ার জন্য জিআই শো করবে না। ঠিক আছে। আচ্ছা, এবার জিআই সেন্টার, জিআই সেন্টার কারা হতে পারে, তাহলে আমরা দেখলাম ডবল বন্ড ফার্স্টে পড়লাম, যেখানে সিস ট্রান্স পড়লাম, ইজেড পড়লাম, রাইট। তারপর সাইক্লো অ্যালকেন হতে পারে, যেটা আমরা পড়লাম যে এসপিটি হাইব্রিডাইজ কার্বন হতে হবে। ঠিক আছে, দুটো এসপিটি হাইব্রিডাইজ কার্বন হতে হবে মিনিমাম, আর যেখানে দুটো আলাদা আলাদা গ্রুপ আছে। ঠিক আছে, পেয়ার অফ এসপিটি হাইব্রিডাইজ কার্বন। ঠিক আছে, আরটা হতে পারে সাইক্লো অ্যালকিনে, যেখানে কার্বন নাম্বার অফ কার্বন 8 এর বেশি বা 8 বা 8 এর বেশি। আরটা হতে পারে চেন অর স্পাইরাল অর অ্যালিন স্ট্রাকচার, যেখানে কি হতে হবে, যে নাম্বার শুড বি অড, মানে যে স্পাইরাল স্ট্রাকচারটা বা অ্যালিন স্ট্রাকচারটা যে কনসিকিউটিভলি কানেক্টেড, সেটা কি হতে হবে, অড নাম্বার হতে হবে সেটা। ঠিক আছে। আর নাম্বার অফ জিআই, নাম্বার অফ জিআই মধ্যে জিওমেট্রিক্যাল আইসোমার কটা এক্সিস্ট করতে পারে। যদি স্ট্রাকচারটা আনসিমেট্রিক্যাল হয়, তাহলে 2 টু দি পাওয়ার n খানা জিআই এক্সিস্ট করতে পারে, যেখানে n হচ্ছে গিয়ে নাম্বার অফ জিআই সেন্টার্স। ঠিক আছে, কত জিআই সেন্টার আছে দেখো, একটা অ্যালিন গোটা চেইন, একটা অ্যালিনের গোটা চেইন বা একটা স্পাইরাল গোটা চেইন একটাই জিওমেট্রিক্যাল সেন্টার। সিমিলারলি একটা সাইক্লো অ্যালকিনের একটা ডবল বন্ড একটা জিওমেট্রিক্যাল সেন্টার। সিমিলারলি সাইক্লো অ্যালকেনের দুটো পেয়ার অফ কার্বন, যাদের মধ্যে যাদের গ্রুপ দুটো ডিফারেন্ট, তারা একটা পেয়ার অফ, তারা একটা জিআই সেন্টার। সিমিলার একটা ডবল বন্ড যেটা রাউন্ডে আমরা সিস্টান দেখছি বা ইজেড দেখছি, সেটাও একটা জিআই সেন্টার। তো যদি কম্পাউন্ড আনসিমেট্রিক্যাল হয়, তাহলে 2 টু দি পাওয়ার n খানা থাকবে। সিমেট্রিক্যাল হলে 2 টু দি পাওয়ার n-1 প্লাস 2 টু দি পাওয়ার p-1 হবে, যেখানে p এর ভ্যালু হচ্ছে n/2 যদি n অড ইভেন হয়, আর n+1/2 যদি n অড হয় তাহলে। ঠিক আছে। এক্সাম্পল, এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, দেখো এখানে একটা বন্ড সিমেট্রি আছে, এই বন্ডটার যদি তুমি দুপাশে তাকাও তাহলে দেখবে সব সেম পাবে। একটা এই জাস্ট পরের কার্বনটা গেলে যা আছে, যেরকম কার্বন আছে সেখানেও সেম কার্বন, এরপরটা গেলে সেম জিনিস, সেম জিনিস, এরকম করে দেখো যে এইটার এদিকে যতটা যাবে এদিকে ততটা গেলে সেম জিনিস পাবে। ঠিক আছে, তাহলে একটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার বলে। এবার আমাদের খুঁজতে হবে এখানে কটা জিআই সেন্টার আছে। জিআই সেন্টার, এখানটা তো ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, তিনটে জিআই সেন্টার। ঠিক আছে, ডবল বন্ড করে চেক করে নেবে নিচে যে দুটো আলাদা আলাদা গ্রুপ আছে কিনা, সবার মধ্যে দেখবে আলাদাই গ্রুপ আছে। তো এখানে তিনটে জিআই সেন্টার, আবার সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যালের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n-1 প্লাস 2 টু দি পাওয়ার p-1, সেই ফর্মুলাটাই লিখেছি। 3-1, এখানে p-1, p এর ভ্যালু কত, 3+1/2, যেহেতু 3টা অড নাম্বার তার জন্য +1 করে দেন 2 দিয়ে ভাগ করতে চাই 2। ঠিক আছে, তো এখানে জাস্ট ভ্যালু পুট করে 6 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার কটা, 6টা। এবার এখানে দেখো একটা স্পাইরাল স্ট্রাকচার, যেটা তিনটে স্পাইরাল স্ট্রাকচার আছে, বা তিনটে মানে অড নাম্বার, তিনটে পরপর ডবল বন্ড থাকলেও যা, তিনটে পরপর স্পাইরাল স্ট্রাকচার থাকলেও তাই। ঠিক আছে, তাহলে এইটা গোটাটা একটা জিএস, মানে জিওমেট্রিক্যাল সেন্টার। এই প্রত্যেকটা রিং কিন্তু জিওমেট্রিক্যাল সেন্টার না, পুরো গোটা জিনিসটা একটা জিওমেট্রিক্যাল সেন্টার। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে, একটা ডবল বন্ড, এটা একটা জিওমেট্রিক্যাল সেন্টার, দুটো জিওমেট্রিক্যাল সেন্টার। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে, যে একটা আনসিমেট্রি, কোনোটার অ্যারাউন্ডে ভাঙলে আমরা কি দেখতে পারবো না, কোনো মিল দেখতে পারবো না, সিমেট্রি দেখতে পারবো না। ঠিক আছে, তাই জন্য 2 টু দি পাওয়ার n করা হচ্ছে, 2 টু দি পাওয়ার 2 4। ঠিক আছে, এবার কি রকম ভাবে হতে পারে, যে এইটার অ্যারাউন্ডে, স্পাইরোটার অ্যারাউন্ডে সিস আসলো, এটা অ্যারাউন্ডে সিস আসলো, তা দুটোই সিস সিস, এইটা হতে পারে সিস, আর এটা হতে পারে ট্রান্স সিটি, আরটা হতে পারে এটা ট্রান্স এটা সিস, তাহলে টিসি, আরটা হতে পারে দুটোই ট্রান্স, সেটা টিটি। ঠিক আছে, এইবারে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অপটিক্যাল আইসোমেরিজম। ঠিক আছে, অপটিক্যাল আইসোমেরিজম কারা শো করে, মানে কি শো করে, অপটিক্যাল আইসোমেরিজমের পার্থক্য শুধুমাত্র একটাই, যে এরা লাইটের টুয়ার্ডস, মানে লাইটের প্রতি ডিফারেন্ট বিহেভিয়ার শো করে, আর কিছুই নয়। ঠিক আছে, আমরা পড়ে নিই যে লাইট কি জিনিস। লাইট হচ্ছে গিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিরকম টাইপ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ধরো সাপোজ এটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, এটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। ঠিক আছে, তাহলে এদের পারপেন্ডিকুলারলি আমাদের লাইট প্রোপাগেট করবে, কি করবে, পারপেন্ডিকুলারলি লাইট প্রোপাগেট করবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেদিকে প্রোপাগেট করে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড সবসময় 90 ডিগ্রিতে থাকে। ঠিক আছে, আর তাদের সাথেও 90 ডিগ্রিতে থাকে আমাদের লাইটের প্রোপাগেশনের ডাইরেকশন। ঠিক আছে, তা ধরো সাপোজ যে এইখানে নর্মাল যে লাইটের সোর্স থাকে, সেখানে যে ইলেকট্রিক ফিল্ডের যে লাইনগুলো থাকে, সেই লাইনগুলো কোনো একই দিকে থাকে না, এরকম থাকে, যে এটা এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড, এদিকে ম্যাগনেটিক ফিল্ড, আবার এরকম থাকে, আবার এরকমও থাকে, মানে কি এরকম থাকে, ইলেকট্রিক ফিল্ড এটা এই এই হাতটা ইলেকট্রিক ফিল্ড, এই হাতটা ম্যাগনেটিক ফিল্ড। এবার এই ইলেকট্রিক ফিল্ড একটু ঘুরলো, ম্যাগনেটিক ফিল্ড ঘুরলো, এরকম 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 করে প্রত্যেকটা ডাইরেকশনেই নর্মাল যে আমরা লাইট পাই সূর্যের থেকে বা সানের থেকে, ন্যাচারাল লাইট পাই, সেটা আনপোলারাইজড হয়। ঠিক আছে, কি হয়, আনপোলারাইজড লাইট হয়। ঠিক আছে, এবার সেটা যদি আমরা একটা নিকল প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে অনেক ডাইরেকশন কি হয়, অনেক ডাইরেকশন নেট যে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন বা ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশন, সেগুলো কাট আউট হয়ে একটা ডাইরেকশনের পড়ে থাকে, একটা ডাইরেকশনে পড়ে থাকে, আর সেটাকে বলা হয় পোলারাইজড লাইট। ঠিক আছে, মানে এখান থেকে যে লাইটটা জেনারেট হবে সেটাকে বলা হবে পোলারাইজড, সেটা আরেকটা নাম হচ্ছে কি, প্লেন পোলারাইজড লাইট। এবার ধরো সাপোজ এই প্লেন পোলারাইজড যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আছে, সেটাকে তুমি পোলারিমিটেড টিউবের মধ্যে দিয়ে পাঠাও। পোলারিমিটেড টিউবের মধ্যে কি আছে, একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, অপটিক্যালি অ্যাক্টিভ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কি সেটা পরে বলছি।
অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। তাহলে কি হবে, এই যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেটা রোটেট হয়ে যাবে, যে রোটেট হয়ে গেছে। তাহলে কি প্লেন যে লাইটটা সেটাও রোটেট হয়ে যাবে, রাইট রোটেট হবে না অ্যাকচুয়ালি, লাইটের সাথে যে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন আছে সেটা রোটেট হয়ে যাবে। তাই জন্য এটাকে রোটেটেড পিপিএল বলা হয়, যেখানে পিপিএল এর পুরো ফর্ম প্লেন পোলারাইজড লাইট। ঠিক আছে। কম্পাউন্ড, এমন কম্পাউন্ড যদি এখানে থাকে যেটা এটাকে ক্লকওয়াইজ ঘোরায়, তাহলে সেটাকে বলা হবে ডি, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে বলবে এল। ডি ফর ডেস্ট্রো রোটেটরি, এল ফর লিভো রোটেটরি। এল কে মাইনাস দিয়ে দেখানো হয়, ডি কে প্লাস দিয়ে দেখানো হয়। ঠিক আছে। এবারে কি, যে কোনো কম্পাউন্ডে ধরো প্রপার্টি মেজার করতে চাই, যে কতটা বেশি অপটিক্যালি অ্যাক্টিভ, কতটা বেশি রোটেট করতে পারে, সেটার জন্য কি করতে হবে, আমাদের একটা 1 ডেসিমিটারের টিউব নিতে হবে, যার মধ্যে ওই যে তুমি কম্পাউন্ডটা দিচ্ছ তার কনসেন্ট্রেশন 1 গ্রাম/মিলিলিটার হতে হবে। তার মানে কি, একটা 1 মিটার টিউবের মধ্যে 1 গ্রাম/মিলিলিটার কনসেন্ট্রেশনের ওই কম্পাউন্ড যদি তুমি রেখে দাও, তাহলে ওটা প্লেন পোলারাইজড লাইটকে কত ডিগ্রি ঘোরাবে, সেটাই হচ্ছে গিয়ে ওই কম্পাউন্ডটা স্পেসিফিক রোটেশনের পরিমাপ। ঠিক আছে। তা আলফা ইজ ইকুয়াল টু, ধরো সাপোজ এল ডিসিমিটার, ঠিক আছে, এল ডিসিমিটার টিউবের মধ্যে C গ্রাম/মিলিলিটার কনসেন্ট্রেশনের কোনো কম্পাউন্ড রাখার জন্য থিটা রোটেশন হচ্ছে, তাহলে 1 ডেসিমিটার টিউবে 1 গ্রাম/মিলিলিটার কনসেন্ট্রেশনে কতটা রোটেশন হবে, সেটাই হচ্ছে গিয়ে স্পেসিফিক রোটেশন অফ দ্যাট কম্পাউন্ড। ঠিক আছে। হাউ টু আইডেন্টিফাই অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড, অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড কি করে বুঝবে, কম্পাউন্ডের মধ্যে আনসিমেট্রি থাকতে হবে। আনসিমেট্রি বলতে নো প্লেন অফ সিমেট্রি, নো সেন্টার অফ সিমেট্রি। যখন একটা যদি থাকে প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি, তাহলে সেটা আনসিমেট্রিক্যাল হয়ে, তাহলে সেটা সিমেট্রিক্যাল হয়ে যাবে, তাহলে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে। কাইরাল সেন্টার কাকে বলে, কাইরাল সেন্টার বলে একটা কার্বন যেটা sp3 হাইব্রিডাইজড, ঠিক আছে, আর 4টে গ্রুপই ডিফারেন্ট, তাহলে সেটাকে কি বলা হয়, তাহলে সেটাকে বলা হয় কাইরাল সেন্টার। দেখো এখানে কি আছে, কার্বন, তার সাথে C2H5CH3 ক্লোরিন হাইড্রোজেন, তাই জন্য এটা কি, একটা কাইরাল সেন্টার, যেহেতু এর 4টে গ্রুপই ডিফারেন্ট। ঠিক আছে। সিসি ডিনোটস আনসিমেট্রি এট দ্যাট কার্বন, মানে সিসি মানে কি, কাইরাল সেন্টার ডিনোটস করে যে ওই সেন্টারটা, ওই যে কার্বনটা, সেই কার্বনটা আনসিমেট্রি রয়েছে। ঠিক আছে। নট পুরো কার্বনটায়, কিন্তু ওই কার্বনটায় আছে। ঠিক আছে। পুরো কার্বনটা আছে কি নেই সেটা দেখার জন্য কি করতে হবে, সেটা দিয়ে আমরা বুঝবো যে অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। তো যদি একটাই কাইরাল কার্বন প্রেজেন্ট থাকে, তাহলে কম্পাউন্ডটা শিওরলি অপটিক্যালি অ্যাক্টিভ, আর কিছু চেক করার দরকার নেই যে পিওএস সিওএস আছে কিনা। কিন্তু যদি মোর দ্যান ওয়ান হয়, ঠিক আছে, কাইরাল কার্বন, তাহলে সেখানে আমাদের পিওএস বা সিওএস চেক করতে হবে। ঠিক আছে। যদি না থাকে তাহলে গিয়ে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। ঠিক আছে। এবার এক্সাম্পলটা দেখো, একটা রেক্টাঙ্গেল রয়েছে, উপর দিকে হাইড্রোজেন, নিচের দিকে ক্লোরিন, বাকি সব হাইড্রোজেন। একটা জিনিস লক্ষ্য করো যে এই যে কার্বনটা, তার উপর দিকে একটা আলাদা কম্পাউন্ড, নিচের দিকে আলাদা কম্পাউন্ড, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, যে 4টে গ্রুপই যেন ডিফারেন্ট হয়। এবার 4টে গ্রুপ কি করে চেক করে, বাকি দুটো গ্রুপ, একটা তো হাইড্রোজেন সিএল হয়ে গেল, আরেকটা গ্রুপ কি করে চেক করে, তো রিং। তুমি একবার বাঁ দিক দিয়ে ঘুরে দেখো, আবার ডান দিক দিয়ে ঘুরে দেখো, বাঁ দিক দিয়ে কম্পাউন্ড গুলো, বাঁ দিক দিয়ে নাম্বারিং করলে সেই যে নাম্বারে যা আসছে, যদি বাঁ দিক দিয়ে না ডান দিক দিয়ে নাম্বারিং করো সেই নাম্বারে তাই আসে, তাহলে গিয়ে কি বুঝবো, তাহলে গিয়ে বুঝবো এই ডান দিক দিয়ে ঘোরা বাঁ দিক দিয়ে ঘোরা সেম জিনিস, তার মানে ওটা কি একটা কাইরাল সেন্টার না, বা ওটা অপটিক্যালি অ্যাক্টিভ নয়। ঠিক আছে। এখানে যেহেতু সেরকম কোনো কাইরাল সেন্টার নেই, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন ড্র, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন ড্র, এখানেও হাইড্রোজেন হাইড্রোজেন ড্র, আর এইখানটাতে কি হচ্ছে, এখানটাতে হাইড্রোজেন ক্লোরিন ডিফারেন্ট থাকলেও এদিক দিয়ে গেলে যা পাচ্ছে এদিক দিয়ে গেলেও তাই পাচ্ছি, তাই জন্য এটা কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে। এখানে পিওএস যদি চেক করতে, আচ্ছা পিওএস কি, পিওএস যদি পাও কোনো জায়গায়, তুমি বুঝে গেছো যে পিওএস আছে, তাহলে কাইরাল সেন্টার চেক করারই দরকার নেই কটা কাইরাল সেন্টার আছে, ডাইরেক্টলি বলে দেবে এটা ইয়ে, এটা কি একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড, যেহেতু এর পিওএস আছে। সিমিলার একটা এক্সাম্পল আছে, যেখানে দুটো কাইরাল কার্বন আছে, আর পিওএস থাকার জন্য এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। দুটো কাইরাল কার্বন আছে কিন্তু এখানে, এই একটা আর এই একটা। ঠিক আছে। নিচে চেক করে নেবে, যেখানে দুটো কাইরাল কার্বন থাকা সত্ত্বেও কি হচ্ছে, যেহেতু পিওএস আছে তাই জন্য এটা কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা সিস ভার্সন। সিস ভার্সন কেন, কারণ এখানে ক্লোরিন ক্লোরিন এক সাইডে, হাইড্রোজেন হাইড্রোজেন একই সাইডে। কিন্তু যদি আমি এই জাস্ট পজিশনটাকে চেঞ্জ করে দিই না, তাহলে গোটা গল্পটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ করেছি, তখন কি হচ্ছে, কোনো পিওএস খুঁজে পাচ্ছ না। তুমি এখানে যদি দাগ টানো, ঠিক আছে, ধরো সাপোজ এটা একটা পারপেন্ডিকুলার লাইন, পারপেন্ডিকুলার প্লেন, এখান থেকে দাগ টানো, এই সিএল এর উপর দিকে ইমেজ তৈরি হবে, আর এই সিএল এর নিচের দিকে ইমেজ তৈরি হবে। তাই জন্য কি হচ্ছে, তাই জন্য এটা মিরর ইমেজ না, বা এখানে পিওএস নেই। পিওএস থাকা মানে কি হবে, যে একটা সাইডে মিরর ইমেজ হবে, বাট এখানে তো নেই, তাই এখানে কোনো পিওএসই নেই, তো অপটিক্যালি অ্যাক্টিভ। এটা হচ্ছে ট্রান্সভার্সন, এটা হচ্ছে কি সিস ভার্সন। ঠিক আছে। তা একটা হতেই পারে যে কোনো কিছু সিস ভার্সনের বা ট্রান্সভার্সনের জিওমেট্রিক্যাল অপটিক্যাল আইসোমেরিজম দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে না। ঠিক আছে। ডিপেন্ড করছে অনেক কিছুর উপর। এনহান্সিওমার কথা বলা হয়, দেখো সোজা ভাষায় বলি, দুটো কম্পাউন্ড যারা অপটিক্যালি অ্যাক্টিভ, ঠিক আছে, মানে কি, একটা ধর কম্পাউন্ড আছে যেটা তুমি জানো যে দুটো ভার্সন এক্সিস্ট করে, একটা ডি একটা এল। ঠিক আছে। ওই ডিটা এল এর এনহান্সিওমার, আর কেউ এনহান্সিওমার না ওর। ঠিক আছে। ডিটাই এল এর এনহান্সিওমার, আর কেউ এনহান্সিওমার নয়। ঠিক আছে। তা সেটা লেখা আছে টু অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড ইফ নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ অফ ইচ আদার আর এনহান্সিওমার্স। ঠিক আছে। আচ্ছা, বোথ শুড বি অপটিক্যালি অ্যাক্টিভ। এনহান্সিওমার হওয়ার জন্য দুজনকে অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে, মিরর ইমেজ হতে হবে। ডায়াস্টিরিওমার হচ্ছে কি, তারা যারা এনহান্সিওমার বাদ দিয়ে বাকি যদি কোনো কিছু হয়, তাহলে তারা সবাই ডায়াস্টিরিওমার। ঠিক আছে। এবার দুজনে অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে, তারাও ডায়াস্টিরিওমার হতে পারে যদি মিরর ইমেজ না হয়। সিমিলারলি অপটিক্যালি অ্যাক্টিভ যদি একজনও থাকে, তাহলেও তারা ডায়াস্টিরিওমার। আর যদি দুজনে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে তো ডায়াস্টিরিওমার হবেই।
সিওএস সিওএস মানে কি, যে গোটা কম্পাউন্ডার প্লেনে এমন একটা পয়েন্ট যা ডান দিকে গেলে যা পাবো, বা দিকে গেলে তাই পাবো, বিভিন্ন ডাইরেকশনে যা যেদিকে যাবো না কেন সব থেকে যদি সেম জিনিস পাই, তাহলে কি বলবো, সেটাকে পিওএস বলবো। ঠিক আছে, আর পিওএস থাকলে ওটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এখানে যেমন অক্সিজেন অক্সিজেনের অপোজিট সাইডে, কার্বন কার্বন অপোজিট সাইডে, কার্বন কার্বন অপোজিট সাইডে। ঠিক আছে, আর এখানে সি ডবল বন্ড সি ডবল বন্ড একই সাইডে, তাহলে এটা একটা পিওএস এর এক্সাম্পল। মেসো কম্পাউন্ড কাকে বলা হয়? হ্যাভিং মোর দ্যান ওয়ান কার্ডাল কার্বন বা স্টিল অপটিক্যাল ইনঅ্যাক্টিভ ডিউ টু ইন্টারনাল কম্পেনসেশন। মানে কি, পিওএস আসার জন্য কি হয়, যে পিওএস এসছে, পিওএস এর জন্য এই ডান দিকের পোর্শনটা ধরো সাপোজ ডান ডি ঘোরালো, মানে ক্লকওয়াইজ ঘোরালো -20 ডিগ্রি। ঠিক আছে, ডান দিকে মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘুরলে +20 ডিগ্রি। তাহলে নিচের দিকটা যেহেতু সেম জিনিস, তাই জন্য কি করবে, অপোজিট দিকে ঘুরিয়ে দেবে 20 ডিগ্রি। তার মানে কি 20 20 নিজে থেকে ক্যান্সেল আউট করে 0 হয়ে গেল। ঠিক আছে, তো সেই জন্য কি হয়, সেই জন্য এটাকে মেসো কম্পাউন্ড বলে। আর ইন্টারনাল কম্পেনসেশন কেন বলা হয়, যেহেতু একটা কম্পাউন্ডের মধ্যে এই তোর ডান দিকে ঘোরানো বা দিকে ঘোরানো হয়ে যাচ্ছে একটা কম্পাউন্ডের মধ্যে ইটসেলফ, তাই জন্য এটাকে ইন্টারনাল কম্পেনসেশন বলা হয়। কিন্তু র্যাসিমিক মিক্সচার কি জিনিস, র্যাসিমিক মিক্সচার ধরো সাপোজ একটা কম্পাউন্ড আছে, যা ডি ভার্সন এল ভার্সন নিয়ে তুমি ইকুয়াল অ্যামাউন্ট মিক্স করে দিয়েছো, সেটাকে বলা হবে র্যাসিমিক মিক্সচার। ওর মধ্যে যদি কোনো লাইট যায়, তাহলে সেম আনডিফ্লেক্টেড হয়ে ফেরত আসবে, আর তোমার মনে হবে যে ওই কম্পাউন্ডটাই কি ছিল, ওই কম্পাউন্ডটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ছিল, বাট অ্যাকচুয়ালি না, ওর মধ্যে কি ছিল, র্যাসিমিক মিক্সচার ছিল। ঠিক আছে, যা কি হচ্ছে যে একটা লাইট যখন পাঠাচ্ছ তুমি, ওই ডি যারা রয়েছে তারা যতটা ডান দিকে ঘোরাচ্ছে, বি যারা রয়েছে বাদিকে ততটাই ঘুরিয়ে দিচ্ছে, তাই জন্য নেট রেজাল্ট 0। এখানে কয়েকটা মেসো কম্পাউন্ডের স্ট্রাকচার দেওয়া আছে। এখানে মেসো বলতে এখানে যদি তুমি মাঝখান দিয়ে দাগ টানো, সি ডবল এইচ হাইড্রোজেন হাইড্রোজেন সিএসসি। একটা মেসো কম্পাউন্ড, যেহেতু এর পিওএস আছে। নেক্সট হচ্ছে কি এখানে যে সি ডবল এইচ উল্টো দিকে হাইড্রোজেন হাইড্রোজেন, অপোজিট দিকে সিএসসি। ঠিক আছে, এবার ধরো সাপোজ তুমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে নামকরণ করলে 1 2 3 4। ঠিক আছে, এবার সি ডবল এইচ থাকে, তো সি ডবল এইচ থাকার জন্য তুমি এভাবে নেমিং করতে পারো না, সি ডবল এইচ থেকেই নাম্বারিং করা শুরু করতে হবে, যেহেতু এটা আইপিএসসি নিয়ম। কিন্তু আমরা এমনি দেখছি যে দেখি যে 2 আর 3, দেখো 2 আর 3-এ কোনো পিওএস নেই। তার মানে দুজনে অপটিক্যাল অ্যাক্টিভ, আর দুজনে মিরর ইমেজও দেখতে পাচ্ছ, তাই জন্য এরা এনানসিওমার। কিন্তু 1 আর 2, একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাহলে 1 আর 2 এর মধ্যে সবসময় কি হবে, ডাস্টিরিওমার। তার মানে 1 আর 3 কি হবে, নিজেদের সবসময় ডাস্টিরিওমার। ঠিক আছে, এবার ধরো 2-এর 50% নিলে 3-এ 50% নিলে এই নীলাটা মিক্স করে দিলে, ঠিক আছে, তাহলে সেটা রেসিং মিক্সচার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তার মধ্যে যদি লাইট পাঠালো, সেটা মেসো কম্পাউন্ডের মতনই কোনো রকম কম্পেনসেশন শো করবে না, আর এটাকে এক্সটার্নাল কম্পেনসেশনও বলে। রেসিং মিক্সচারটাকে এক্সটার্নাল কম্পেনসেশনের জন্য বলা হয় যে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ওয়েজ ড্যাশ টু ফিশার প্রজেকশন, এখানে কি করতে হয়, যে ড্যাশ আর ওয়েজের মধ্যে চোখ রাখতে হয়, রাখলে এবার ধরো যে ড্যাশে রয়েছে তাকে সবসময় চোখের দিকে রাখবে, চোখের দিকে রেখেছি, ডান দিকে রেখেছি। ঠিক আছে, আর তার উল্টো দিকে, জাস্ট উল্টো দিকে ওয়েজের লোককে রেখে দেবে, কারণ কি, ওই একই জিনিস, যে ওয়েজ ড্যাশ মানে কি, একজন যদি উপরে থাকে আর তার নিচে। ঠিক আছে, তাই সেই জন্যই হাইড্রোজেন একটু আমাদের হরাইজন্টাল বন্ডে রয়েছে, সরি ডান দিকে রয়েছে, তারপর ডান দিকে হাইড্রোজেন রেখেছি, আর তার অপোজিটে সিএসসি, আর বাকি যেগুলো যেদিকে আছে সেগুলো সেদিকে বসিয়ে দেওয়া হয় আইএসসি। ঠিক আছে, একটা হচ্ছে ফিশার প্রজেকশন। ফিশার প্রজেকশনে কি, এটা কি ফিশার প্রজেকশন বলা হয়। ফিশার প্রজেকশন কি করে রাখে, ফিশার প্রজেকশন ওই যেটা বললাম, যে এই ডান দিকে চোখ রাখলাম হাইড্রোজেন আর এই ওয়েজ আর ড্যাশের মধ্যে, রেখে ড্যাশটাকে আমরা চোখের দিকে রাখলাম, আর ওয়েজটাকে তার অপোজিট সাইডে, আর বাকিগুলো যেরকম আছে এরকম কানেক্ট। ঠিক আছে, এই দুটোকেই কি বলা হয়, ফিশার প্রজেকশন বলা হয়। আরএস নোমেনক্লেচার, ঠিক আছে, এটা শুধুমাত্র কাইরাল কার্বন বা কাইরাল সেন্টার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এখানে কি করতে হয়, এখানে নাম্বারিং করতে হয় এ এক্স ওয়াই জেড এদের মধ্যে। ঠিক আছে, কমন নেম, কমন কি হয়, যে 1 2 3 4 করে ইয়ে করলে, নাম্বারিং করলে। ঠিক আছে, এবার কি করবে, যখন তুমি আর বা এস নাম দেবে কোনো কম্পাউন্ডকে, তখন কি করতে হয়, যে 1 2 3 সিআইপি, এটা কি করতে হয়, সিআইপি স্কিম মেনে নাম্বারিং করতে হয়, তারপরে 1 2 3 অনুযায়ী মুভ করবে। করলে এবার যদি তুমি সেই মুভমেন্ট 1 2 3 মুভমেন্টটা ক্লকওয়াইজ হয়, তাহলে সেটাকে আর বলা হবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় এস বলা হবে। আর যদি ফোর্থ যে ইয়েটা, ফোর্থ যে অ্যাটমটা, সেটা যদি ভার্টিক্যালি কানেক্টেড থাকে, তাহলে যদি নর্মালি পাও তুমি আর, তাহলে সেটাকে এস বলতে হবে, আর যদি এস পাও তাহলে আর বলতে হবে। ঠিক আছে, আর কিন্তু যদি ফোর্থ বন্ডটা হরিজন্টালি থাকে, তাহলে যা আছে তাই রেখে রেখে দাও। 1 2 3 করে যেরকম ডাইরেকশন পেয়েছিলে, যদি ক্লকওয়াইজ পাও তাহলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ পেলে এস। ঠিক আছে, এবার দেখো একটা কনসেপ্ট আছে এখানে, যে ধরো দুটো বন্ড তুমি ইন্টারচেঞ্জ করলে, তাহলে আর এস হয়ে যাবে, এস আর হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি ইভেন নাম্বার বা ইন্টারচেঞ্জ করো, তাহলে যা ছিল তাই থাকবে। তারপরে এখানে দেখো, সি এর উপরে এ, নিচে ওয়াই, ডান দিকে এক্স, বাদিকে জেড। এবার যদি কি হয়, এটা আর হয়, বলে দিচ্ছে এটা আর। আর তুমি এমনি ভাবে বার করতে পারবে না, কারণ এর অ্যাটমিক ওয়েট জানো না, এ এক্স ওয়াই জেড এর, কিন্তু বলে দিচ্ছে আর। এবার যদি তোমাকে বলে দেয় যে এই স্ট্রাকচারটা কি হবে, এই স্ট্রাকচারটা আর হবে না জেড হবে, আর এস আর হবে না এস হবে, তাহলে কি করতে হবে, তোমাকে রোটেট করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত তুমি এখানে আসতে পারছো। কি করে করবো, ধরো সাপোজ এখানে এ আছে, এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই উপরে আছে, এ নিচে আছে, তাহলে আমি কি এটা ইন্টারচেঞ্জ করি, তাহলে এ ওয়াই হয়ে গেল। এবার জেড এক্স আছে, এখানে এক্স জেড আছে, তাহলে আবার একটা এক্সচেঞ্জ করতে হচ্ছে, যে জেডটা এদিকে চলে গেলো, এক্সটা এদিকে চলে গেলো, এক্স জেড। ঠিক আছে, যেহেতু ইভেন নাম্বার বা ইন্টারচেঞ্জ হচ্ছে, তাই জন্য কি হচ্ছে, তাই জন্য এটাকে যেটা যা ছিল তাই বলা হচ্ছে, তাই জন্য এটাকে আর বলা হচ্ছে। যেহেতু এখানে কোশ্চেনেও বলা ছিল যে যদি এটা আর হয় তাহলে এটা কি হবে, তাহলে এটাও আর হবে।
এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে, যে 2 নম্বরে 2s পাচ্ছে, 3 নম্বরে আর পাচ্ছে। যদি ব্লু লাইন দিয়ে করো, মানে দেখো এখানে সি ডবল এইচ আছে, সেটা দুদিক দিয়ে নাম্বারিং করা যায়, তাই জন্য এরকম করেছে ওরা। কি করেছে দেখো, যে সি ডবল এইচ থেকে বাদিক দিয়েও নাম্বারিং শুরু করেছে 1 2 3 4, ডান দিক দিয়েও নিচের দিক থেকে ডান দিকে শুরু করেছে 1 2 3 4। তা আমি এই বাদিকের নাম্বারিংটা কনসিডার যদি করি, তাহলে 2 নম্বরে এস পাবো, 3 নম্বরে আর পাবো, তাই 2s 3r। কিন্তু যদি নীল রঙের লাইনটাকে ফলো করি, তাহলে কি পাবো, 2r 3s, কারণ 2 নম্বরে আর, 3 নম্বরে এস, ঠিক আছে। এখানে জাস্ট করে দেখো না আছে রাফটা। এবার হচ্ছে কি আমরা পড়তে চলেছি যে আরএস নমেনক্লেচার, মানে আরএস যে ফরমেশন, আর এনের সময় ডাস্ট মানে সম্পর্ক কি। দেখো ধরো সাপোজ দুদিকে সি ডবল এইচ, এখানে হয়েছে এখানে হয়েছে আছে, তাহলে কি এটা মিরর ইমেজ, ঠিক আছে, তাহলে এটা মেসো কম্পাউন্ড। সিমিলারলি এবার যদি তুমি এটাকে ঘুরিয়ে দাও, মিরর ইমেজ নাও এটার, ও এইচ সাইডে দুটো এইচ এই সাইডে, তাহলে সেটা একটা মেসো কম্পাউন্ড হবে, কারণ এটারও পিওএস আছে, এটারও পিওএস, এটারও পিওএস আছে। এটা 2s 3 আর এটা 2r 3s, ঠিক আছে। কেন? কারণ তুমি নাম্বারিং ডিফাইন করেছো হয়তো, ঠিক আছে, 1 2 3 4 এরকম করে করেছে, আর একজন হয়তো নাম্বারিং করেছে 1 2 3 4, সেই জন্য, ঠিক আছে। বা হচ্ছে না, সরি, হয়তো এরকম হয়েছে যে এটা 1 2 3 4। এবার দেখো আমি বলেছিলাম কি, যে একটা বন্ড রোটেট করলে যা আছে তার উল্টো কনফিগারেশন, রাইট। তাহলে এখানে ছিল, এখানে কি ছিল, এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের আর, ঠিক আছে, আর ছিল, আচ্ছা এক সেকেন্ড, এটা 3s হয় মোস্ট প্রবলি, না ঠিকই আছে, 2s 3r, ঠিক আছে, 2s এই 2 নম্বরে এস আর 3 নম্বরে আর। আর এখানে কি পাচ্ছ, এইখানে যদি 1 2 3 4 করো, তাহলে তুমি 2 নম্বরে পাবে আর 3 নম্বরে পাবে এস, ঠিক আছে। এবারে যদি তুমি ওই দুটোর পজিশন, একটাকে ফিক্স রেখে আটটাকে ইন্টারচেঞ্জ করে, একটাকে ফিক্স রেখে আটটাকে ইন্টারচেঞ্জ করলে, তাহলে কি হবে, তাহলে আটটা এস হয়ে যাবে, ঠিক আছে। এই যে আটটা, এখানে যে আটটা ছিল, উপরে যে আটটা ছিল সেটা এস হয়ে যাবে, ঠিক আছে। আর নিচেরটা কি হয়ে যাবে, নিচেরটা যা ছিল তার উল্টো হয়ে যাবে, মানে নিচেরটা ছিল 3r, না নিচেরটা যদি স্ট্রাকচারটা মেলাও, তাহলে এখানে ছিল হচ্ছে কি 3r, হ্যাঁ 3r ছিল, তাহলে 3r এর জায়গায় এটা কি হয়ে যাবে, 3s হয়ে যাওয়ার কথা। এক সেকেন্ড দাঁড়াও, ও এইচ এইচ সি ডবল এইচ, হ্যাঁ এটা কত নম্বর, মেজো 2s 3r, এটা হচ্ছে কি আমাদের 2r 3r, ঠিক আছে। আচ্ছা এখানে কি করেছে, যে উপরের যে কার্বনটা রয়েছে, এই যে ওইচ আর হাইড্রোজেন, সেটার মিল আছে কার সাথে, নিচেরটার সাথে। তা এখানে এখানে কনফিগারেশন কি ছিল, এখানে কনফিগারেশন ছিল আমাদের এস, রাইট, তাই জন্য এটা কি হবে, 2 নম্বরেরটা এখানে এস হবে, আর 3 নম্বরেরটা আর হবে। এই যে 3 নম্বরেরটা দেখো যা ছিল এখানে এই কম্পাউন্ডটায়, এই যে এই কম্পাউন্ডটায় যা ছিল, এই 3 নম্বরের এই কম্পাউন্ডটাতেও সেম রকম কনফিগারেশন, তাই জন্য এখানে যা আছে 3r, এখানেও তাই আর 3rই বসানো হয়েছে, ঠিক আছে। এখানে যদি দেখো যে কি হচ্ছে, এইটার মিরর ইমেজ নিয়েছি, তাই জন্য এই 2sটা হয়ে যাবে 2r, আর এই 3rটা হয়ে যাবে 3s। এটা বুঝতে পেরেছো যে কি করেছি আমরা এখানে 1 2 3 4। এখানে আমরা কি করেছি, এইখানে যা, এই যে এইখানে যে ওইচ আর এইচ রয়েছে, সেটাকে আমরা ঘুরিয়ে দিয়েছি, উল্টে দিয়েছি। তাহলে ছিল 2s, হয়ে যাবে, আচ্ছা সরি, মাই ব্যাড, এটা ছিল 2s, হয়ে যাবে 2r, ঠিক আছে। আর এইখানে যা ছিল তাই রয়েছে, নিচেরটা যা ছিল তাই রয়েছে, নিচেরটা ছিল 3r, তাই 3rই রয়েছে। এবার যদি মিরর ইমেজ না, তাহলে সব উল্টে যাবে, একটা করে বন্ড উল্টে যাবে, একটা করে বন্ড উল্টে গেলে কি হবে, এখানে 2ar ছিল তাহলে 2s হয়ে যাবে, আর 3r ছিল তাহলে 3s হয়ে যাবে, ঠিক আছে। সিআরডি। এবারে এ আর বি আইডেন্টিক্যাল, কি করে, দুটোই মেসো কম্পাউন্ড, তা দুটো মেসো কম্পাউন্ডের যদি মিরর ইমেজ নেওয়া হয়, তা সে একই জিনিস, মানে কোনো অপটিক্যালি অ্যাক্টিভই না, যেহেতু তাই মিরর ইমেজ নিয়ে লাভ নেই কোনো, তার জন্য এ আর বি একে আইডেন্টিক্যাল বলা হয়। সিআরডি তে লক্ষ্য করো, মিরর ইমেজ আর দুটোই অপটিক্যালি অ্যাক্টিভ, তা সেরকম হলে কি বলা হয়, নিজে একটু কমেন্ট সেকশনে বলে দাও, যে সিআরডি দুজনে কি হচ্ছে, মিরর ইমেজ প্লাস দুজনে নিজে অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে কি বলা হয় তাদেরকে নিজে বলে দাও কমেন্ট সেকশনে, এসি কে কি বলবো সেটা বলে দাও, এডি কে কি বলবো সেটা বলে দাও। নেক্সট, এখানে একটা কি করেছি, আগেরটার সাথে একটা চেঞ্জ কি এসেছে, সি ডাবল এইচ এর জায়গায়, উপরে সি ডাবল এইচ এর জায়গায় আমরা এখানে সি এইচ ও এনেছি, মানে অ্যালডিহাইড এনেছি, ঠিক আছে। এবার আমাদের নেমিং করা, নাম্বারিং করাটা মাস্ট, যে আমরা নিচের দিক থেকে সি ডাবল এইচ কে 1 নম্বর দেবো, তারপর উপর দিকে যাবো। এখানে যেমন কি ছিল, এখানে উপর দিক থেকেও সি ডাবল এইচ কে নাম্বারিং করতে করতে আসতে পারতাম, নিচের দিক থেকে করতে করে করে আসতে পারতাম, কারণ দু সাইডেই সি ডাবল এইচ, বাট এখানে সেরকম নয়, ঠিক আছে। এখানে যদি করে দেখো, তাহলে 2 নম্বরে পাবে তুমি 2r, 3 নম্বরে পাবে 3s, ঠিক আছে, এটা এই নম্বর। তা প্রথম ডিআই বাই ডিওয়াই দিয়েছি, ডু ইট ইয়োর সেলফ, সরি এটা ডিআইওয়াই হবে, ডিওয়াই দিয়ে দিয়েছি, ডু ইট ইয়োর সেলফ, যে তোমাকে এনহান্সিও মারতে হবে এ, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এখানে আমরা জাস্ট এই 2 আর 3s টা চেক করেছি, ঠিক আছে, এখানে এই রাফটা। আরেকটা ইয়োর সেলফ, ডু ইট ইয়োর সেলফ আছে, দুটো কম্পাউন্ড আছে, বি আর সি, আগের কোশ্চেনটারই কন্টিনিউশন, এই এ নম্বরের পরে বি আর সি, এ বি কি, বিসি কি, আর এসি কি, সব বলতে হবে, হয় এনহান্সিওমার হবে, না ডাস্টিরিওমার হবে, না কোনোটা মেসো কম্পাউন্ড হবে, ঠিক আছে, না অ্যাসিড মিক্সচার হবে, সবই পড়িয়ে দিয়েছি।
নেক্সট হচ্ছে অ্যালিন বা স্পাইরো। অ্যালিনের ক্ষেত্রে কি হয় মনে করে দেখো, যে যদি দুটো ডবল বন্ড পরপর কনজিকিউটিভলি কানেক্টেড থাকে, তাহলে তারা দুটো আলাদা প্লেনে কানেক্টেড হয়, এই যে এরকম টাইপের, রাইট? এবার এরকম হলে সুবিধা কি অপটিক্যালের ক্ষেত্রে, যে প্লেন অফ সিমেট্রি নাও থাকতে পারে। কারণ এখানে যদি উপরেরটা নিচেরটা এক্স আর ওয়াই যদি আলাদা হয়, তাহলে কি প্লেন অফ সিমেট্রি কোনোভাবে পাবে না, তাই অপটিক্যাল অ্যাক্টিভ। কিন্তু এক্স আর ওয়াই যদি একই হয় তাহলে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। কিন্তু অড নাম্বার যদি পাও, অড নাম্বার যেটা জিওমেট্রিক্যালের ক্ষেত্রে সুবিধাজনক ছিল, যে জিওমেট্রিক্যাল আইসোমারের ক্ষেত্রে অড নাম্বার পেলে জিওমেট্রিক্যাল আইসোমার এক্সিস্ট করতে পারতো। বাট এখানে সেটা হয় না, অড নাম্বার হলো অপটিক্যাল আইসোমার এক্সিস্টই করবে না, কারণ সবাই সেম প্লেনে থাকবে। সবাই সেম প্লেনে থাকলে পিওএস কি হবে, ওই প্লেনটাই, যে প্লেনটা সবাই রয়েছে, এই যে এই প্লেনটা, এই যে এই প্লেনটা। ঠিক আছে, তাই জন্য অপটিক্যালের ক্ষেত্রে অ্যালিন মানে নাম্বার অফ ডবল বন্ড, কনজিকিউটিভ ডবল বন্ড যদি ইভেন হয়, তাহলে অপটিক্যাল আইসোমারিজম শো করতে পারে। পারে, ঠিক আছে, শিওর না, পারে। কারণ আলটিমেটলি ডিপেন্ড করছে এখানে কম্পাউন্ড দুটো সেম, এখানে চারটে কম্পাউন্ড, দুটো চারটে কম্পাউন্ড সেম কি সেম না, মানে চারটে না, এখানে এই দুটো যদি আমরা এখান থেকে কেটে দিই, উপরে আর নিচে সেম থাকে, তাহলে সেটা পিওএস পেয়ে যাবো। এক্স আর ওয়াই যদি এক্স আর ওয়াই সেম না হয়, তাহলে আমরা পাবো না। নেক্সট হচ্ছে কনফার্মেশনাল আইসোমার। এটা কি হয়, সিঙ্গেল বন্ডের অ্যারাউন্ড, যদি সিঙ্গেল বন্ডের অ্যারাউন্ডে ফ্রি রোটেশন পসিবল হয়, ডবল বন্ডের অ্যারাউন্ডে পসিবল হয় না, কিন্তু সিঙ্গেল বন্ডের অ্যারাউন্ডে ফ্রি রোটেশন পসিবল। ঠিক আছে, এবার সেই রোটেট করার জন্য একটুখানি স্লাইটলি এনার্জি লেভেলে ডিফারেন্স আসে। ঠিক আছে, তাই জন্য এরা আইসোমার তৈরি করে, যাদেরকে রোটামারও বলা হয়, রোটামার। ঠিক আছে, এটা রোটেট করে আসে সেই জন্য। এবার আমরা দু রকম প্রজেকশন দেখবো, সহর্স আর নিউম্যান। সহর্সে কি হয়, এটা দেখো যে কার্বন থাকে, কার্বনের বাকি তিনটে বন্ড কোন দিকে কানেক্টেড সেটা দেখানো হয় সহর্সে। আর নিউম্যানে কি হয়, যে সামনের যে ফ্রন্ট কার্বনটা রয়েছে তাকে একটা বড় গোল দিয়ে দেখানো হয়, আর তার সাথে একটা কার্বন গুলোকে এই মিডল থেকে বন্ড বের করে করে দেখানো হয়। বাট তার পিছনের যে কার্বনটা, তার সাথে একটা যে বন্ডগুলো, সেগুলোকে ডট ডট দিয়ে উপর দিক দিয়ে দেখানো হয়, তাকে সেন্টার দিয়ে ক্রিয়েট করা হয় না। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে নিউম্যান প্রজেকশন। তো শহর থেকে নিউম্যান কি করে যায় দেখো, এখানে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেনই উপরে আছে, আর বাকি দুটো একই রকম ভাবে মানে প্যারালি কানেক্টেড, তাই জন্য এরকম দেখো খুব কাছাকাছি আঁকা যায়, এই দুটো হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন। এটাকে বলে ইক্লিপসড কন্ডিশন। এটা হচ্ছে কি ইথেনের, আমরা কি এঁকেছি এখানে, ইথেনের কনফার্মেশন এঁকেছি, কনফার্মেশনাল আইসোমার এঁকেছি, আঁকতে চলেছি। ঠিক আছে, এটা হচ্ছে কি ইক্লিপসড। আরেকটা হতে পারে যে একটা যেরকম আছে সেরকমই রইলো, আরেকটাকে আমরা ঘুরিয়ে দিলাম উল্টো দিকে। ঠিক আছে, মানে এই হাইড্রোজেন উপরে ছিল, নিচে চলে গেল। তাহলে এক্ষেত্রে কি হবে, এটা দেখতে যেরকম হবে সেটাকে বলে স্ট্যাগার্ড কনফিগারেশন। তুমি নিউম্যানটাকে বুঝতে পারবে, স্ট্যাগার্ড কনফিগারেশন মানে কি, এটা এই যে হাইড্রোজেন হাইড্রোজেনের যে গ্যাপটা, তার মধ্যে দেওয়া একটা হাইড্রোজেন। ঠিক আছে, সিমিলারলি ওই দুটো হাইড্রোজেনের মধ্যে যে, এই দুটো হাইড্রোজেনের মধ্যে যে গ্যাপটা, সেটার মধ্যেও একটা হাইড্রোজেন এইটা। ঠিক আছে, আর এদিকে এই হাইড্রোজেনটা দেখো, এই দুটো হাইড্রোজেনের মধ্যে গ্যাপে রয়েছে। ঠিক আছে, এটাকে বলে স্ট্যাগার্ড কনফিগারেশন। এর স্টেবিলিটির দিক থেকে কে বেশি ভালো, স্টেবিলিটির দিক থেকে স্ট্যাগার্ড কনফিগারেশন বেশি ভালো, কারণ রেস রিপালশন দেন ইক্লিপস। ঠিক আছে, এবার লাস্ট হচ্ছে কি আমাদের এন বিউটেন। এন বিউটেনের ক্ষেত্রে কি হয়, এন বিউটেন মানে হচ্ছে কি চারটে কার্বন স্ট্রেট চেনের সাথে কানেক্টেড, স্ট্রেট চেন একটা দুটো তিনটে চারটে। ঠিক আছে, এই কার্বনটা আর এই কার্বনটার দিকে তাকাতে হবে আমাদের, যে এই কার্বনটার সাথে সিএস3 হাইড্রোজেন হাইড্রোজেন কানেক্টেড, এই কার্বনটার সাথে হাইড্রোজেন হাইড্রোজেন সিএস3 কানেক্টেড। ঠিক আছে, এই কার্বনটার প্রথমে দেখো এই যে কনফিগারেশনটা আঁকা আছে, এটা ক্ষেত্রে কি হচ্ছে, যে সামনের কার্বনটা সিএস3 যেদিকে কানেক্টেড, তার পিছনের কার্বনটা সিএসসি তে একদম নিচের দিকে কানেক্টেড, এটা করলে অ্যান্টি কনফিগারেশন। ঠিক আছে, আর বাকি হাইড্রোজেন গুলো যেরকম আছে সেরকম। আমরা শুধু এই সিএসসি সিএসসির উপরই ফোকাস করবো, তাহলে বুঝে যাবো যে কোনটাকে অ্যান্টি বলা হয়, কোনটাকে ইক্লিপস বলা হয়, কোনটাকে পার্শিয়াল ইক্লিপস বলা হয়, কোনটাকে গসে স্ট্যাগার্ড বলা হয়। ঠিক আছে, তা অ্যান্টি ক্ষেত্রে কি হয়, সিএসসি সিএসসি অপোজিট, এবার 60 ডিগ্রি রোটেট করলাম, মানে এই সিএসসিটা এই হাইড্রোজেনের গায়ে চলে আসলো। ঠিক আছে, তা এটাকে বলে পার্শিয়াল ইক্লিপসড। পার্শিয়ালি কেন বলা হয়, আর ফুললি কখন বলা হয়, যে ফুললি তখন বলবো যখন সিএসসি আর সিএসসি একদম গায়ে গায়ে লেগে যাবে, তখন বলা হবে ফুললি ইক্লিপসড। কিন্তু যেহেতু এখানে ফুললি ইক্লিপসড হচ্ছে না, এখানে কি হচ্ছে, হাইড্রোজেনের সাথে প্যারালালি সিএসসি রয়েছে, তার জন্য পার্শিয়াল ইক্লিপস বলা হয়। আবার রোটেশন করা 60 ডিগ্রি, এই সিএসসিটা এর মিডিলে চলে আসলো। আর এটাকে কি হলো, গসে স্ট্যাগার্ড। এটা অ্যান্টি, কিন্তু এটা হলো গসে স্ট্যাগার্ড। গসে স্ট্যাগার্ড কেন, মানে হচ্ছে এটা মিডল রাউন্ডে রয়েছে। ঠিক আছে, পুরোপুরি স্টেবলও না, পুরোপুরি আনস্টেবলও না, মিডল রাউন্ডে রয়েছে। ঠিক আছে, কারণ এই সিএসসি সিএসসির মধ্যে ডিস্টেন্স আছে ঠিকই, বাট অ্যান্টির মতন অতটাও ডিস্টেন্স না, অনেকটাই কাছাকাছি। আবার যদি 60 ডিগ্রি রোটেট করো, এবার পাবে তুমি ফুললি ক্লিপসড, এই যে ফুললি ক্লিপসড। ঠিক আছে, তারপর আবার 60 ডিগ্রি রোটেট করলে আবার গসের স্ট্যাগার্ড, আবার 60 ডিগ্রি রোটেট করলে পার্শিয়ালি ক্লিপসড। ঠিক আছে, এই যে পার্শিয়ালি ক্লিপসড। এবার যদি আবার রোটেট করো 60 ডিগ্রি, তাহলে তুমি অ্যান্টি পেয়ে যাবে। ঠিক আছে, এবারে যেহেতু সব থেকে দূরে দূরে সিএসসির কোনটা কোন কেসটায় রয়েছে, অ্যান্টিতে, তাই জন্য অ্যান্টি সব থেকে বেশি স্টেবল। ঠিক আছে, তারপরে দেখো গসেটায় রয়েছে। ঠিক আছে, তারপরে গসেটা কেন, এবার তুমি একটা কোশ্চেন আসতে পারে যে গসেটা বেশি স্টেবল নাকি পার্শিয়াল ইক্লিপসটা। দেখো পার্শিয়াল ইক্লিপসটা দুটো বন্ড প্যারালালি রয়েছে, তাই একটু হলো বন্ড বন্ড পেয়ারে রিপালশন কাজ করবে, স্টেরিক হিন্ড্রেন্স কাজ করবে। ঠিক আছে, তাই জন্য এটা যে এনার্জি লেভেল বা স্টেবিলিটি লেভেল সেটা কম। ঠিক আছে, দেন গসেস স্ট্যাকার্ড, কারণ গসেস স্ট্যাকার্ডে সবকটা বন্ডই ইউনিফর্মলি কি, ইউনিফর্মলি ডিস্টেন্সে রয়েছে, আলাদা আলাদা, মানে একটা গ্যাপে গ্যাপে রয়েছে। ঠিক আছে, তাই গসেস স্ট্যাকার্ড মোর স্টেবল দেন পার্শিয়াল ইক্লিপসড। ঠিক আছে, আর সব থেকে বাজে হচ্ছে ফুল ইক্লিপস। কেন, কারণ ফুল ইক্লিপসে সিএসটির গায়ে সিএসটি লেগে থাকে, এই যে সিএসটির গায়ে সিএসটি লেগে থাকে, এই যে এইখানটায়, তার জন্য এটা সব থেকে বাজে। ঠিক আছে, সেই জন্য স্টেবিলিটি বা রিলেটিভ এনার্জির দিক থেকে প্রথমে অ্যান্টি, তারপর গসেস স্ট্যাগার, তারপর পার্শিয়াল ইক্লিপস, তারপর ফুল ইক্লিপস। ঠিক আছে, এই হলো আমাদের আইসোমেরিজম পার্ট 2 বা স্টেরিওমার্স কমপ্লিট।